পরে একটা বোবা আর গ্রামের মেয়েকে বিয়ে করতে পারলে? যদিও দেখতে সে সুন্দরী তাই বলে তুমি তাকে বিয়ে করবে? ইশতিয়াক চৌধুরীর এ কথা শুনে ফুয়াদ আইজান চৌধুরী অবাক হয়ে বলল, ও গ্রামের মেয়ে ঠিক আছে বাবা, কিন্তু আপনাকে কে বলল ও বোবা? কে আবার বলবে? মেয়েটাই তো হাত ইশারা করে দেখালো ও এখন কথা বলতে পারছে না। ফুয়াদ আইজান মেয়েটার দিকে তাকালো, মেয়েটা ওর দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। এটা দেখে ফুয়াদ আইজানের বুকটা মোচড় দিয়ে উঠল। ও যে কাউকে কথা দিয়েছে এই রমণীকে সে কষ্ট পেতে দেবে না। ও কি তবে কথা রাখতে পারবে না? ও ওর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা ও কথা বলতে পারে। ওর গলায় একটু সমস্যা হয়েছে, ও দুদিন কথা বলতে পারবে না। আর এমনিতেও ও অনেক অসুস্থ, হাঁটতেও পারবে না। তাই ওকে কোলে করে নিয়ে এসেছি। আসলে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শরীরের কিছু জায়গায় আঘাত পেয়েছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ও আবার কথা বলতে পারবে, আর হাঁটতেও পারবে। বাকি রইল গ্রামের কথা। গ্রামের মানুষ কি মানুষ না? নাকি আপনারা শহরে থাকেন বলে গ্রামের মানুষকে মানুষ বলে মনে করেন না? তবে জানেন তো এই শহরের স্বার্থপর মানুষের থেকে গ্রামের মানুষেরা অনেক ভালো। শেষের কথাগুলো আইজান রেগে বলল। ইশতিয়াক চৌধুরী ওর রাগ বুঝতে পেরে বলল, আমি গ্রামটাকে ওভাবে মিন করিনি, তুমি ভুল বুঝছো আমাকে। আসলে তোমাকে কতবার বিয়ের কথা বললাম, তুমি বিয়ে করলে না তাই। অথচ এই মেয়েটাকে এভাবে বিয়ে করে আনলে। আমি এ বিষয়ে আর কাউকে কোন কৈফিয়ত দেব না। এমনিতেও আমি কাউকে কৈফিয়ত দেই না, শুধুমাত্র আপনারা আমার পরিবার, তাই এগুলো বললাম। আমি জানি কোনটা আমার জন্য ঠিক আর কোনটা আমার জন্য ভুল। আর মা, তুমি আমার জন্য আর ওর জন্য রুমে খাবার পাঠিয়ে দাও। আমরা দুজনেই অনেক ক্লান্ত। বলেই ফুয়াদ আইজান মেয়েটিকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। বাকিরা কেউ কিছু বলার সুযোগই পেল না। এমনিতে ফুয়াদ আইজান রাগী। এ বাড়ির কোন কিছুতেই ও তেমন ভাবে থাকে না। আজ আইজানের কাকাতো বোন তিশার আংটিবদলের অনুষ্ঠান ছিল। কয়েকদিন পরে বিয়ে হবে। এবার ঘুরে আসি, এতক্ষণ কি নিয়ে কথা হচ্ছিল সেটা নিয়ে। ফ্ল্যাশব্যাক। দীর্ঘ 2 মাস পর ফুয়াদ আইজান চৌধুরী বাড়ি ফিরল, তাও একটা মেয়েকে কোলে নিয়ে। ফুয়াদ আইজান চৌধুরী পেশায় একজন সিআইডি অফিসার। বডি হাইট মিডিয়াম, ফর্সা গায়ের রং। চৌধুরী বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, যদিও ফুয়াদ আইজান চৌধুরী এ বিষয়ে কিছু অবগত নয়। বাড়িতে ঢুকে সবাইকে দেখে অবাক হয় ফুয়াদ। তাই মেয়েটাকে ঘরে না নিয়ে সোফায় বসিয়ে দেয়। সবাই অবাক চোখে মেয়েটার আর ফুয়াদের দিকে তাকিয়ে আছে। এখানে ছোটখাটো ভালো রকমের একটা অনুষ্ঠান চলছিল, সেটা ফুয়াদ বুঝতে পারল। ফুয়াদ আইজান চৌধুরী এর বাবা ইশতিয়াক খান রাগী মুখ করে এগিয়ে এসে আইজানকে জিজ্ঞেস করল, মেয়েটাকে ফুয়াদ? আর তুমি একটা মেয়েকে এভাবে কোলে নিয়ে কি করে আনতে পারলে? তখন আইজান শান্ত স্বরে বলল, আমি ওকে বিয়ে করেছি। এই কথা শুনে যেন সকলের ওপর একটা বাজ পড়ল। যে ছেলেকে নাকি 1 বছর যাবৎ কত বলেও বিয়ে করানো গেল না, সে ছেলে কাউকে না জানিয়ে বিয়ে করেছে, বিষয়টি ঠিক যেন কারো হজম হচ্ছে না। সব ভাবনা চিন্তা রেখে ইশতিয়াক চৌধুরী বললেন, মানে, বিয়ে করেছ? আর আমাদের কিছু জানানোর প্রয়োজন মনে করলে না? মেয়ের নাম কি? কোথায় থাকে? আমরা তো কেউ কিছু জানি না, হুট করে একটা মেয়েকে বিয়ে করে এনেছি বললেই বিয়ে হয়ে গেল। তখন ফুয়াদ আইজান বলল, ওর নাম ইরজা আজরিন। আমি 2 মাস আগে যে কেসটার জন্য গ্রামে গিয়েছিলাম ওখান থেকেই আমি ওকে বিয়ে করে এনেছি। ফুয়াদ আইজান আরও কিছু বলবে তার আগেই একটা কল আসে ওর ফোনে। ও ফোনটা নিয়ে ওখান থেকে চলে যায়। মেয়েটা মাথা নিচু করে বসে আছে, তাকে দেখে মনে হচ্ছে কোন অনুভূতিহীন মানবী। কেউ কিছু বলছে না, সবাই মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সেটা দেখে মেয়েটা অস্বস্তি বোধ করছে, কিন্তু কিছুই করার নেই। কিছু মানুষের তো রাগও হচ্ছে, মনে হচ্ছে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু এত মানুষের জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে। মেয়েটার অবস্থা বুঝতে পেরে আইজানের মা আয়শা চৌধুরী আজরিনের কাছে গিয়ে ওর হাত ধরে বলল, তোমার বাড়ি কোথায় মা? আমার ছেলের সাথে তোমার কিভাবে বিয়ে হলো? আজরিন কিছু বলল না, শুধু আয়শা চৌধুরীর দিকে তাকিয়ে রইল। তখন পাশ থেকে একজন বলল, এই মেয়ে কথা বলছো না কেন? তুমি বোবা নাকি? তোমাকে তো উনি জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছ না কেন, বেয়াদব কোথাকার? তখন আয়শা চৌধুরী বললেন, আহা, এটা কিরকম ব্যবহার করছো? ও বোধ হয় ভয় পাচ্ছে। আচ্ছা মা, তুমি ভয় পেও না, আমার ছেলে তোমাকে বিয়ে এনেছে। এখন বলো তো তোমাদের বিয়েটা কিভাবে হলো? এই কথা শুনে আজরিন অসহায় চোখে আয়শা চৌধুরীর দিকে তাকালো। ও কি বলবে বুঝতে পারছে না। ও শুধু হাত দিয়ে দেখালো সে এখন কথা পারছে না। এটা দেখেই সকলে ধরে নিল ইরজা আজরিন নামক মেয়েটি বোবা। বর্তমান। ফুয়াদ আইজান আজরিনকে ঘরে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, সরি বাইরে আপনাকে তুমি বলার জন্য। আসলে নিজের বিয়ে করা বউকে আপনি বললে তারা অন্য কিছু ভেবে নিত।
তাই বললাম আপনি কিছু মনে করবেন না। আর বাইরে যা হলো তার জন্য ও দুঃখিত। আজরিন ফুয়াদের কথা শুনেও কিছু বলল না। তার দৃষ্টি অন্যদিকে। ফুয়াদ আইজান ওর মনের অবস্থা বুঝতে পেরে বলল, ওখান থেকে ফোন দিয়েছিল সবাই ঠিক আছে, এখন আর কোন চিন্তা নেই। আপনার ভাইরা আর বোন সেখানে ঠিকমতো পৌঁছে গেছে। চিন্তা করবেন না। এই কথা শুনেও আজরিনের কোন ভাবান্তর নেই। কিছুক্ষণ পর সে ফুয়াদকে ইশারা করে বলল ওয়াশরুমে যাবে। গোসল করবে, এখন ফ্রেশ হবে। ফুয়াদ আইজান ওর কাবার্ড থেকে একটা লং কুর্তি, ওড়না আর প্লাজো এনে দিল। এটা দেখে আজরিন তো অবাক, একটা ছেলের কাবার্ডে মেয়েদের জিনিস। অবাক হলেও কিছু বলার উপায় নেই, কারণ দুদিন ও কথা বলতে পারবে না। আইজান ওর অবস্থা দেখে বুঝতে পারলেও কিছু বলল না। ফুয়াদ আইজান আজরিনকে সাহায্য করল। আর বলল, কোন কিছু দরকার পড়লে দরজার টুকা দিবেন। আজরিন মাথা কাত করে সম্মতি জানালো। আইজান দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। যদি ওর কিছু প্রয়োজন হয়। তখনই আয়শা চৌধুরী খাবার নিয়ে রুমে প্রবেশ করলেন আর ওকে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আসলে মা, যদি ওর কিছু প্রয়োজন পড়ে তাই এখানে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। আয়েশা চৌধুরী ছেলের কাছে এসে ওর গালে হাত দিয়ে বলল, আইজান সবকিছু ঠিক আছে তো? না মানে তুই হুট করে এসব মানে আমি কিছু। মা এত টেনশন করো না। তুমি তো তোমার ছেলেকে চিনো, তোমার ছেলে কি কখনো ভুল করতে পারে? উহু, আমার ছেলে কোন ভুল করতেই পারে না। তবে তবে কি মা? আমাকে ফোন করে জানাতে পারতি একবার। সিচুয়েশন ছিল না বলার। তবে তোমাকে একটা কথা বলি, এই মেয়েটাকে দেখছো, ওর এখন আমাকে খুব প্রয়োজন। ও আজ ওর পরিবার ছেড়ে আমার সাথে এসেছে, আর এটাও বলি এই মেয়েটা তোমার ছেলের কাছে অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি। তখনই আজরিন দরজা খুলে দেখে ফুয়াদ আর ওর মাকে। আজরিন ভালো করে ওড়না দিয়ে মাথা ঢাকে। আর ইশারা করে ওর হয়ে গেছে। তা দেখে ফুয়াদ আজরিনকে কোলে তুলে এনে বিছানায় বসিয়ে দেয়। তারপর বলে, মা তুমি ওকে খাইয়ে দাও, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। তখন আজরিন ইশারা করে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি এখন খাবো না, আমার খিদে নেই। আমার অনেক দেরি হবে, ততক্ষণ পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে না। মা তোমাকে খাইয়ে দিবে। তোমার এখন হাত দিয়ে খেতে হবে না। আর আমি ভালো করেই জানি তোমার খিদে আছে কি নেই। আমার ব্যথা তো পায়, হাতে তো না, তাহলে? আমি বলেছি তাই। মা তুমি ওকে খাইয়ে দাও। আয়েশা চৌধুরী এতক্ষণ ওদের দেখছিলেন। উনি বললেন, ফুয়াদ তুই যা, আমি ওকে খাইয়ে দিচ্ছি। ফুয়াদ চলে গেল ওয়াশরুমে। ও জানে ওর মা যখন বলেছে তাহলে ওকে খাইয়েই ছাড়বে। ও যাওয়ার পর আয়েশা চৌধুরী আজরিনকে বলল, চুপচাপ খেয়ে নাও মা, না হলে তোমার হাজবেন্ড খুব রাগ করবে। আমার ছেলের হুটহাট রেগে যাওয়ার অভ্যাস আছে। তখন আজরিন ইশারা করে বলল, উনি আসুক, একসাথে খাবার খাবে। এ কথা শুনে আয়েশা চৌধুরী খুশি হলেন। তাই তিনি কিছু বললেন না। ছেলের আসার অপেক্ষা করতে লাগলেন। আয়েশা চৌধুরী মেয়েটার দিকে ভালো করে তাকালো। কি মায়াবী মুখ, দেখতে অতিরিক্ত ফর্সা না হলেও সৌন্দর্যের কমতি লাগছে না। চোখ দুটো যেন কথা বলে। মেয়েটাকে যখন তিনি ফুয়াদের কোলে দেখেছিলেন তখন তার পরনে ছিল একটা কালো বোরকা আর হিজাব। মুখে কোন প্রসাধনী ছিল না। তবে মেয়েটাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। আরও কিছু ভাবতে ভাবতে ততক্ষণে ফুয়াদ ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। তখন আয়েশা চৌধুরী বললেন, আয় তাড়াতাড়ি বস, তোর বউ তোকে ছাড়া খাবে না। এই কথা শুনে আজরিন একটু লজ্জা পেল, সাথে ফুয়াদও। তখন ফুয়াদ বলল, আমি তো বললাম আমার লেট হবে। আচ্ছা সেসব বাদ দে, এখন বস, খেয়ে নে। হুম। আচ্ছা মা, তাহলে তুমি যাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। না থাক, তুই খা, আমি আমার নতুন মেয়েকে খাওয়াচ্ছি। এই কথা শুনে আজরিন ওনার দিকে তাকালো। আয়েশা চৌধুরী মুচকি হেসে আজরিনের মুখের সামনে এক লুকমা খাবার ধরল। তা দেখে আজরিনের চোখ ছলছল করে উঠল। আজরিন আয়েশা চৌধুরীর দিকে তাকিয়ে আছে। আয়েশা চৌধুরী আজরিনের চোখের দিকে তাকিয়ে বলল, কি হলো মা, আমার হাতে খেতে ইচ্ছে করছে না বুঝি? আজরিন একটু খাবারটা গালে নিল আর ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তা দেখে আয়েশা চৌধুরী ব্যস্ত হয়ে বলল, কি হলো মা, কষ্ট হচ্ছে নাকি? এমনিতেও তুমি অসুস্থ। আজরিন মুচকি হেসে মাথা নাড়িয়ে বুঝালো তার কষ্ট হচ্ছে না। অতঃপর খাওয়া শেষ হলে আয়েশা চৌধুরী বললেন, ফুয়াদ তুই কি এখন রুমেই থাকবি নাকি নিচে যাবি? কেন? আর আজকে কিসের অনুষ্ঠান ছিল? এমনি। তোকে ফোন করা হয়েছিল কিন্তু তুই তো দুদিন ধরে ফোনই তুলছিলিস না। কয়েকদিন আগে বলেছিলাম না আজ তিশাকে আংটি পরাতে আসবে, তুই মনে হয় ভুলে গেছিস। কাজের চাপে ভুলে গেছি। আমি এখন নিচে নেমে গাড়ি থেকে ওর ওষুধপত্র নিয়ে আসব। আর আজকে রুমেই থাকবো, কাল সবার সাথে কথা বলবো। তুমি সবাইকে বলে দিও। আচ্ছা ঠিক আছে। বলেই আয়েশা চৌধুরী বেরিয়ে গেলেন।
এতক্ষণ আজরিন সবকিছু দেখছিল। হুট করে ফুয়াদ আজরিনের পা ধরল, তা দেখে আজরিন হকচকিয়ে উঠল। ফুয়াদ বলল, যা ভেবেছিলাম তাই। আপনি ঠিক ব্যান্ডেজটা ভিজিয়ে ফেলেছেন। আপনার পায়ে ক্ষতটা কতটা গভীর সেটা আপনি জানেন তো? আপনার পায়ে গুলি লেগেছিল। যদিও সেটা ছুঁয়ে বেরিয়ে গেছে। তাহলে এই ভুলটা কি করে করতে পারলেন? আপনি তো আবেগী নন, আপনি তো বাস্তবতাকে মেনে নিতে পারেন। তাহলে হুট করে এত ভেঙে পড়েছেন কেন? আমি তো আছি আপনার সাথে। আজরিন এ কথার কোন প্রতিক্রিয়া দেখালো না। ও ফুয়াদের হাত সরিয়ে দিল। ওর দৃষ্টি দেয়ালের দিকে। ফুয়াদ কোন কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। গাড়ি থেকে আজরিনের ওষুধপত্র আনতে হবে। নিচে নামতেই সকলকে দেখতে পেল, সবাই ওর দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে। ও সবার দৃষ্টি উপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি থেকে সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলো। তখন ইশতিয়াক চৌধুরী বললেন, ফুয়াদ তোমার সাথে কথা আছে। আজকের বিষয়টা নিয়ে কাল কথা হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তোমার বোনের আংটি ববলের অনুষ্ঠান ছিল। যদিও অনুষ্ঠান তোমরা আসার আগেই শেষ হয়ে গেছে, তবুও তোমার বোনের প্রতি তোমার কি কোন দায়িত্ব নেই? বললাম তো এই সম্পর্কে কাল কথা হবে। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর আমি কাল দিব। তখন আয়শা চৌধুরী বললেন, ফুয়াদ তুই রুমে যা। মেয়েটা একা আছে। ফুয়াদ কিছু বলল না। তখন ফুয়াদের বোন ফাইজা বলল, ভাইয়া আমি একটু ভাবির সাথে কথা বলবো, আমি আসি তোমাদের রুমে। না এখন ও অসুস্থ, কাল ওর সাথে দেখা করিস। আচ্ছা। ফুয়াদ রুমে চলে গেল। তখন ফুয়াদের ফুফাতো বোন মলি বলল, মামা ফুয়াদ একটা আনকারচাল গাইয়া মেয়েকে বিয়ে করে আনলো আর তুমি কিছুই বললে না। তখন ইশতিয়াক চৌধুরী বললেন, ফুয়াদ বলল তো কাল এই বিষয়ে কথা বলবে। বলেই বড়রা সকলে ওখান থেকে চলে গেল। তারপর মলি আবারও বলল, আমি নিশ্চিত মেয়েটা ওকে ফাঁসিয়ে বিয়ে করেছে। গ্রামের মেয়েদের ভালো করে চেনা আছে, ওরা বড়লোকদের ছেলেদের দেখলেই ফাঁসিয়ে বিয়ে করে নেয়। তখন ফাইজা বলল, বাহ তোমার তো দেখি ভালো অভিজ্ঞতা আছে গ্রামের মেয়েদের নিয়ে। না জেনে শুনে একজন মানুষের নামে যা ইচ্ছে তাই বলছো। তুমি তো আর ভাবির সম্পর্কে কিছু জানো না তাই না, তাহলে কথা বলছো কেন? বাহ তোর দেখি ওই উড়ে এসে জুড়ে বসা মেয়েটার ওপর খুব টান তৈরি হয়েছে, তার হয়ে ওকালতি করছিস আর ভাবিও বলছিস। এখানে টানের কি দেখলে মলি আপু? যা ফ্যাক্ট তাই ই তো বললাম। না জেনে কারো সম্পর্কে কথা বলা আমাদের উচিত নয়। এই যা তো আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। ফায়েজা ওখান থেকে চলে গেল। তখন মলিও নিজের বরাদ্দকৃত রুমে চলে গেল। ফুয়াদ রুমে ঢুকেই দেখতে পেল আজরিন চোখ বন্ধ করে শুয়ে আছে। ফুয়াদ এসে বলল, মিস ইরজা উঠুন, ওষুধ খেয়ে নিন। আর পায়ের ব্যান্ডেজটা করতে হবে তো। আজরিন চোখ খুলে তাকালো। কিন্তু কিছু বলল না, আবার চোখ বন্ধ করে ফেলল। এটা দেখে ফুয়াদ বুঝতে পারল আজরিন কিছু করতে চাইছে না। তাই ফুয়াদ বলল, অন্যকে ভালো রাখতে গেলে আগে নিজেকে ভালো থাকতে হবে। যা হয়েছে তাতে আমাদের কারো হাত ছিল না। তাহলে আপনি নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? আপনি কি আরো বেশি কষ্ট পাচ্ছেন এভাবে আমাদের বিয়েটা হওয়ার জন্য? আজরিন চোখ খুলল আর ফুয়াদকে দেখালো কাগজ আর কলম দিতে। ফুয়াদ কাগজ আর কলম এনে দিল। আজরিন কলম দিয়ে লিখতে লাগল, কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না, তবুও তারা হারিয়ে যায়। আবার হুট করেই আমরা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই। কিছু সম্পর্ক হয় ক্ষণিকের বাতাসের মতো এসে দিয়ে পাখির পালকের মতো ফেলে যায় অনুভূতিগুলো। কিছু মানুষকে কয়েক মুহূর্তে খুব আপন মনে হয়। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। যা হলো তাতে আমাদের হাত নেই, তবে কি বলুন তো, আমরা চাইলেও সবকিছু আমাদের হাতে থাকে না বা মেনে নিতে পারি না। তাই জন্যই তো প্রিয়জনরা কখনো কখনো অপ্রত্যাশিতভাবে জীবন থেকে হারিয়ে যায়। তবে আপনি পাশে আছেন তো এই কঠিন সময়টা না হয় দুজনে একসাথে কাটিয়ে নিলাম। আপনার হাত যখন ধরেছিলাম তখন আপনি কি বলেছিলেন আমায়? আমার কিন্তু মনে আছে, কিন্তু আপনি হুট করে অপরিচিতদের মতো ব্যবহার করছেন, সেটা আমার মানতে একটু অস্বস্তি হচ্ছে। আপনার সাথে 2 মাসের পরিচয় নয় সেটা কিন্তু আপনি জানেন, তবুও আপনি এমন ভাবে সবকিছু উপস্থাপন করছেন যেন কাল আমাদের পরিচয় হলো। এখন বেশি কথা না বলে আমার ওষুধগুলো দিন আর পায়ের ব্যান্ডেজটাও করুন। আপনি সবসময় একটু বেশি ভাবেন মিস্টার আইজান। নেহাত আমার কথা বলা বারণ না হলে বলতাম, বুঝতে পারলেন? আসলে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসছে, তাই কিছু বলিনি আপনাকে। আজরিন সবটুকু লিখে ফুয়াদের হাতে ধরিয়ে দিল। ফুয়াদ সবটুকু পড়ে মুচকি হাসল। না সে এই রমণীকে ঠিক চিনেছিল, তবে শেষের টুকু পড়ে সে ব্যস্ত হয়ে আজরিনের কপালে হাত রাখল। সত্যি জ্বর এসেছে, কিন্তু একটু রাগও হলো, এই অসুস্থ শরীর নিয়ে কেন গোসল করল। তারপর ওষুধ খাওয়ালো, পায়ের ব্যান্ডেজও করে দিল। ব্যান্ডেজ করার সময় আজরিন একটু আওয়াজ করেছিল, বাকিটা নীরবে সহ্য করে নিয়েছে। সবকিছু হয়ে গেলে ফুয়াদ বলল,
ইউ নো মিস ইরজা, আপনি আপনার নামের মতোই স্ট্রং। ইরজা অর্থ শক্তিশালী আর আপনিও অনেক শক্তিশালী। এ কথা শুনে আজরিন একটু হাসল। আর আবার লিখল, আপনি বললেন না নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখতে পারবো না। তেমন নিজেকে না ভালোবাসতে পারলে অন্য কাউকে ভালোবাসা যায় না, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। যতই যাই হয়ে যাক, নিজেকে ভালো রাখতেই হবে। কারণ আমার খুশি আমার ওপর নির্ভর করে। জীবনে যাই হয়ে থাকে না কেন আমি যদি নিজেকে খুশি বা সুখী ভাবি তাহলে দুনিয়ার কারো সামর্থ্য নেই আমাকে অসুখী বা অখুশি করার। বাস্তবতা সহজে নিতে পারলে নিজেকে আরো শক্তিশালী করতে পারবো। আমার বাবা ভাইয়েরা আমাকে বাস্তবতা মেনে নিতে শিখিয়েছে। লিখতে লিখতে আজরিনের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আজরিন হাত দিয়ে তার মুছে ফেলল। তারপর লেখাটা ফুয়াদের দিকে এগিয়ে দিল। আর চোখ বুজে শুয়ে রইল। ফুয়াদ লেখাটা পড়ে আজরিনের দিকে তাকালো, তারও খারাপ লাগছে। আজরিন যেমন ওর প্রিয়জনকে হারিয়েছে তেমন সেও তো তার ফেভারিট একজনকে হারিয়ে ফেলেছে। না, ও ওর শুভ্রপরীকে আর কষ্ট পেতে দেবে না। ও গিয়ে আজরিনের মাথাটা কোলে নিল, কারণ সে জানে এখন আজরিনের মাথাটা একটু আলতো করে টিপতে হবে, না হলে সে ঘুম আসবে না। এটা সে জানে, এটা শুধু জ্বরের সময় করতে হয়। আজরিন কিছু বলল না, চোখ বন্ধ করে নিল। ফুয়াদ কিছুক্ষণ পর দেখল আজরিন ঘুমিয়ে পড়েছে, তা দেখে সে আজরিনের কপালে একটা চুমু দিল আর বলল, তুমি আমার শুভ্রপরী, তোমাকে যেদিন প্রথমবার দেখেছিলাম তখন তুমি শুভ্র রং পরেছিলে, আমিও থমকে গিয়েছিলাম সেই শুভ্র রঙে, তোমার শুভ্রতায়। সেদিন তোমাকে পরীর মতো লাগছিল, তাই তো তোমাকে শুভ্রপরী বলে ডাকি। যদিও সেটা তোমার অগোচরে, তবুও মনে হয় তুমি সব জানো। তোমায় আর কোন কষ্ট পেতে দেব না। যা হওয়ার হয়ে গেছে, তোমার সাথে বা তোমার পরিবারের সাথে করা সকল অন্যায়ের শাস্তি দিব তাদের। অনেক ভয়ানক শাস্তি। তোমাকে এক নতুন সুখের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দিব শুভ্রপরী, যেখানে শুধু তোমার রাজত্ব থাকবে। ফুয়াদ মুচকি হাসল। ও নিজেও ক্লান্ত, তাই এক হাত দিয়ে আজরিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। যদিও আজরিনের গায়ে জ্বর আছে, তবে আস্তে আস্তে কমতে শুরু করেছে। হয়তো ওষুধের জন্য রাতে হয়তো বাড়তে পারে। এদিকে ওরা দুজন ঘুমালেও চৌধুরী বাড়ির সকলের যেন ঘুম চলে গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না ফুয়াদ আইজান চৌধুরীর মতো একজন ইন্ট্রোভার্ট রাগী ছেলে এরকম হুট করে একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে পারে। সব প্রশ্নের উত্তর তো একমাত্র ফুয়াদ-ই দিতে পারবে, তাই সকলে সকালের অপেক্ষা করতে লাগল। অতঃপর নতুন সকাল সবার জীবনে নতুন কিছু বয়ে আনে। আজানের ধ্বনি কানে আসতেই চোখ খুলল ইরজা, পাশে তাকাতেই দেখতে পেল ফুয়াদ ওর মাথার কাছে বসে আছে বললে ভুল হবে, ঘুমিয়ে আছে। সাইডে একটা বাটিতে জলপট্টির কাপড় দেখে বুঝতে পারল রাতে বোধহয় ওর জ্বর এসেছিল। এখন জ্বর নেই, সবকিছু ভালোই লাগছে। ও নিজেই উঠে বসল, ওর নড়াচড়ায় ফুয়াদ উঠে গেল আর বলল, মিস ইরজা উঠে পড়েছেন, আমাকে ডাকবেন তো? দেখি আপনার জ্বর আছে কিনা, রাতে অনেক জ্বর এসেছিল আপনার। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আজরিন কিছু বলতে গিয়েও বলতে পারল না। তাই ওর দিকেই তাকিয়ে রইল। আজরিন ইশারা করে দেখালো ওয়াশরুমে যাবে, নামাজ পড়বে। এটা দেখে ফুয়াদ ওকে সাহায্য করল, আজকলে তুলতে গেলেও আজরিন হাত দিয়ে বারণ করল, শুধু হাঁটতে সাহায্য করতে বলল। আজরিন ফুয়াদের সাহায্য আস্তে আস্তে করে ওয়াশরুমে গেল। অজু করে এলো। তখন ফুয়াদ বলল, আপনি একটু বসুন, আমিও অজু করে আসি, একসাথে নামাজ পড়ব। আপনি চেয়ারে বসে করবেন আর আমি নিচে। আজরিন মাথা কাত করল। ফুয়াদ আসতেই ওরা দুজনে একসাথে নামাজ পড়ে নিল। তারপর আজরিন ইশারা করল বেকনিতে যাবে। ফুয়াদ ওকে বেকনিতে নিয়ে গেল। তখন ফুয়াদ বলল, এখন কেমন লাগছে মিস ইরজা? পায়ের অবস্থা কেমন? আজরিন আইজানের দিকে তাকিয়ে মুচকি হাসল। আর মাথা কাত করে দেখালো ভালো। তা দেখে আইজান মুচকি হেসে বলল, কফি খাবেন? আজরিন মানা করল। ফুয়াদ বুঝতে পারল আজরিনের মন খারাপ, ও রুমে এসে কাউকে ফোন করে আজরিনের দিকে এগিয়ে দিল। আজরিন ফোনটা কানে নিল আর মুহূর্তেই ওর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। ফুয়াদ মুগ্ধ চোখে আজরিনের হাসি দেখল। আজরিনের খুব ইচ্ছে করছে কথা বলতে, ও কষ্ট হলেও একদম অল্প আওয়াজে বলল, আমি ঠিক আছি, তুমি ব্যস্ত হও না। এদিকে সব ঠিক আছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কোন ভালো কিছু ঘটবে, আল্লাহ তায়ালা আমাদের সাথে আছেন। ওপাশ থেকে কি বলল তা এপাশ থেকে ফুয়াদ শুনতে পেল না। তবে তার শুভ্রপরী যখন হেসেছে আর কথা বলেছে তাতেই তার শান্তি। আজরিন ফোন রেখে দিল, তখন ফুয়াদ বলল, মিস ইরজা আপনি কথা বলতে পারছেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ডাক্তার তো বলেছিল আপনি কয়েকদিন কথাই বলতে পারবেন না। আপনি জানেন আপনার কথা আমি কত মিস করছিলাম। ফুয়াদের বাচ্চামো দেখে আজরিন হাসল। আর আস্তে করে বলল,
ডাক্তার তো বলেছিল আমি ইচ্ছে করলে তাড়াতাড়ি কথা বলতে পারবো, জোরটা অনেকটাই কমে গেছে, তবে এখানে তার কথা বলার জন্যই তাড়াতাড়ি কথা বলতে পারলাম। আমার মনে হচ্ছিল এখন যদি আমি তাকে না থামাই তাহলে তার প্যানিক অ্যাটাক করবে। আচ্ছা যাই হোক, ভালোই হলো কথা বলতে পারছি, না হলে আর বোবা শুনতে হবে না। এই খুশিতে এক কাপ কফি খাওয়া যাক। আপনি কিন্তু কফিটা দারুণ বানান। আপনি এমন কেন বলুন তো, তবে আমার মনে হয় আজ কষ্ট করে না কথা বলাই বেটার হবে। কাল থেকে শুরু করুন। আর আমি কফি আনছি, গরম কফি খেলে গলাটা আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আজরিন বলল, বারে আজ কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আপনার, আমি সাথে থাকবো না বুঝি? তাছাড়া আমি চাই না এখন কেউ আমার বিষয়ে জানুক। নতুন গল্প বানাতে হবে। আমি গল্প বানাতে হবে না, যা সত্যি তাই বলবো ভেবে নিয়েছি। আমি একজন সিআইডি অফিসার, আমি জানি কোন জিনিসটা কোন সময় করতে হবে। তবে এই মুহূর্তে আপনার কথা বলা বন্ধ রাখুন। আমাদের বাড়িতে যে সবাই আমার মায়ের মতো ভালো তা কিন্তু নয়, এখানে কিছু খারাপ মানুষও আছে, আমি চাই না আজ ঝামেলা করতে। কাল থেকে আপনি কথা বলবেন, আজ যা বলার আমি বলবো। আচ্ছা ঠিক আছে। আপনি বসুন, আমি কফি আনছি। ফুয়াদ নিচে চলে গেল। ও নিচে গিয়ে দেখতে পেল ওর মা কিচেনে, বাকিরা কেউ বোধ হয় এখনো ওঠেনি। ও গিয়ে বলল, আরে মা, তুমি এত সকালে কিচেনে? তখন আয়শা চৌধুরী মুচকি হেসে বলল, নামাজ পড়ে মনে হলো একটু চা খাই তাই এলাম। তা তুই এখানে কি করছিস? আর মেয়েটা এখন কেমন আছে? ও আচ্ছা হুম, ও এখন ভালো আছে। এখন সরো কফি বানাই। তুই বস, আমি বানিয়ে দিচ্ছি। না মা, ও আমার হাতে কফি খেতে চেয়েছে। এই কথা শুনে আয়শা চৌধুরী অবাক হয়ে বলল, মেয়েটা কফিও খায়? না মানে, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, গ্রামের মেয়ে হয়েও কফি খাবে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না তাই না? আরে গ্রামে থাকে বলে কি তাদের কফি খাওয়া বারণ নাকি? আমি তা মিন করিনি। হুম, তুমি কফি খাবে বানাবো? আমি তো চা খেতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে যখন কফি বানাবে তাহলে কফিই খাই। ফুয়াদ মুচকি হেসে 3 মগ কফি বানালো। আর মুচকি হেসে আয়শা চৌধুরী এর দিকে 1 মগ কফি এগিয়ে দিল। তারপর 2 মগ কফি খেয়ে উপরে চলে যেতে নিল। তখন আয়শা চৌধুরী বললেন, তোরা কি নাস্তা নিচে এসে করবি নাকি রুমে পাঠিয়ে দিব? হুম, নিচে এসে করব, না হলে চৌধুরী বাড়ির কিছু রক্ত আবার বলবে বিয়ে করেই বউ নিয়ে ঘর আটকে বসে আছি। নির্লজ্জ বেহায়া ছেলে মেয়ে। তুই আর ভালো হলি না। তা মেয়েটা নিচে আসতে পারবে তো? না পারলে কোলে নিয়ে আসবো বুঝলে। বলেই ফুয়াদ রুমে চলে গেল। আজরিনের দিকে 1 মগ কফি এগিয়ে দিল। আজরিন মুচকি হেসে কফির মগে চুমুক দিল। আজরিন খেয়ে বলল, আপনি কফিটা ভালোই বানান। আজকের কফিটাও ভালো হয়েছে। ধন্যবাদ মিস বিউটিফুল। বিউটিফুল? আজরিন অর্থ কি বলুন তো? সুন্দর। সুন্দর ইংরেজি কি? বিউটিফুল। তাহলে বিষয়টি কি দাঁড়ালো বলুন তো, আমি কিন্তু আপনার আরেকটা নামেই ডাকলাম। আপনি পারেন ও বটে। আচ্ছা, আপনার পরিবার কি আমাকে মেনে নেবে? না মানলে মানিয়ে নিবেন। আর আমি জানি আপনি পারবেন। আপনি আজ অফিস যাবেন না? হুম যাব, তারপর তো স্যারের সম্পর্কে কিছু তথ্য জমা দিতে হবে। সবকিছু ক্লিন শিট বের করতে হবে যাতে এই খবরটা বাইরে না বের হয়। অবশ্য আমি আগেই সব ইমেইল করে পাঠিয়ে দিয়েছিলাম, তাই কেউ কিছু জানতে পারেনি, তাই সমস্যা হবে না। এগুলো শুনে আজরিনের মনটা খারাপ হয়ে গেল। ও কিছু বলল না, প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তখন ফুয়াদ বলল, জীবনে অপ্রত্যাশিতভাবে অনেক কিছুই ঘটে। তবে আপনি চিন্তা করবেন না, সবকিছুর হিসাব দিতে হবে তাদের। সবাইকে নিজেদের কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে। আজরিনের আর ভালো লাগছে না। ও আস্তে আস্তে রুমের ভেতরে চলে গেল। ফুয়াদ অবশ্য সাহায্য করল। আর বিছানায় আধশোয়া হয়ে রইল। তখন ওদের রুমে নক পড়ল। ফায়েজা এসেছে। ভাইয়া আসবো? হ্যাঁ আয়। ফায়েজা এসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছো? আজরিন আস্তে আস্তে বলল, ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেব্বাস ভাইয়া কাল বলছিল তুমি দুদিন কথা বলতে পারবে না, কিন্তু তুমি তো আজ থেকেই কথা বলতে পারছো। আমি হলাম তোমার একমাত্র আপন ননদ, আরেকটা ননদও আছে তোমার, আমাদের কাকাতো বোন তিশা আপু। ভাবি তুমি মাইন্ড করো না, আমি আসলে কাছের মানুষদের আপনি করে বলতে পারি না। আর তুমিও আমাকে প্লিজ তুমি করে বলো, আপনি করে বলো না। আমার লজ্জা লাগে, এমনিতেও তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার বড়। তখন ফুয়াদ বলল, এসেই ট্রেনের মতো কথা চালু করে দিলি তো। এই জন্যই কাল আসতে তোকে বারণ করেছিলাম। ইরজাও হচ্ছে আমার বোন ফাইজা, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। কিন্তু ভাব ধরে বাংলাদেশ পাশ করেছে। ভাইয়া এটা কিন্তু ঠিক না। তুমি সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করো, এটা মোটেও ঠিক নয়। যা সত্যি তাই বললাম।
আমি কিন্তু ভাবির কাছে বিচার দিব। তো করো না। আমি ফুয়াদ আইজান চৌধুরী, আমি কাউকে দেখে ভয় পাই না, বুঝলি? ভাবি তুমি প্লিজ কিছু বলো। এতক্ষণ আজরিন অবাক চোখে ফুয়াদকে দেখছিল। এগুলো দেখে ওর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে চোখে পানি চিকচিক করছে। ফায়েজার কথা শুনে আজরিন আস্তে আস্তে করে বলল, মিস্টার আইজান বাচ্চাদের মতো কি শুরু করেছেন? এটা কিন্তু ফুয়াদ আইজান চৌধুরীর সাথে যায় না। এরকম ছোট বাচ্চার সাথে ঝগড়া করছেন। ফুয়াদ আজরিনের দিকে তাকিয়ে আবার ফায়েজার দিকে তাকিয়ে বলল, এখন তোর সাথে ঝগড়া করার মুড নেই তাই আর করলাম না। তা আরেকজন কই, নাকি কাল সময়মতো আসেনি বলে রাগ করে আছে? রাগ করে আছে। তখন পেছনে থেকে আওয়াজ আসলো, আমি রাগ করে নেই ভাইয়া, নতুন ভাবি যে পেয়ে গেছি। তখন পেছনে তাকিয়ে দেখল তিশা এসেছে। তখন ফুয়াদ বলল, সরি বনু, কাল ওভাবে আসলে এক জায়গায় আটকে পড়েছিলাম তাই আসতে পারিনি। তোমাকে এক্সপ্লেইন করতে হবে না ভাইয়া, আমি জানি। আর ভাবি, আমি হলাম তোমার ননদ তিশা। ভাবি কেমন আছো তুমি? আজরিন মুচকি হেসে আস্তে আস্তে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আমি তোমার জামাইয়ের ছোট তাই আপনি বলতে হবে না, তুমি করেই বলো। আচ্ছা ভাবির কি হয়েছিল? ভাইয়া যে কথা বলতে পারছিল না। আসলে ওর গালে আর গলায় ব্যথা ছিল তাই কথা বলতে পারছিল না। এখন ব্যথা কমে গেছে তাই আস্তে আস্তে কথা বলতে পারছে। গলা ব্যথা কিভাবে হলো? ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওহ আচ্ছা। ওরা কিছুক্ষণ কথা বলল তারপর চলে গেল। এতক্ষণ আজরিন সবকিছু দেখছিল, কোন কথা বলেনি। আজরিন বুঝতে পারল ফুয়াদের সাথে ওদের সম্পর্ক ভালো, যেমনটা ওদের মাঝে ছিল। চৌধুরী বাড়ির সকলে ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। সবাই নামলেও আজরিন আর ফুয়াদ আইজান এখনো নামেনি। কিছুক্ষণ পর আইজান আজরিনকে ধরে ধরে নিচে আসলো, সকলে উৎসুক জনতার মতো ওদের দিকে তাকিয়ে আছে। আজরিন দাঁড়িয়ে আছে, তখন আয়শা চৌধুরী বলল, মা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আর ফুয়াদ তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই ওকে নিয়ে বস। তখন ইশতিয়াক চৌধুরী বললেন, দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসো, এমনিতেও মেয়েটা অসুস্থ। এই কথা শুনে সকলে ইশতিয়াক চৌধুরীর দিকে তাকালো। উনি কি মেয়েটাকে মেনে নিয়েছে? ওরা বসলো, আয়শা চৌধুরী সকলকে খাবার দিল। আজরিন অল্প অল্প করে খাচ্ছে। সকলে খাচ্ছে আর আজরিনকে দেখছে। মেয়েটা সুন্দরী বলা চলে, সুন্দর করে মাথা কাপড় দিয়ে ঢেকে এসেছে। মেয়েটার মুখ দেখলে যে কেউ মায় পড়ে যাবে। ফুয়াদের বাবারা দুই ভাই, তাদের এক বোন আছে। বাবা ইশতিয়াক চৌধুরী, মা আয়শা চৌধুরী, বোন ফাইজা চৌধুরী। চাচা ইসহাক চৌধুরী, তার স্ত্রী তমা চৌধুরী, তাদের এক ছেলে এক মেয়ে। ছেলে তুহিন চৌধুরী, সে বাবা চাচাদের সাথে বিজনেস করে। তার স্ত্রী স্বপ্না চৌধুরী, তাদের 2 বছরের ছেলে আছে, নাম তৌকির। মেয়ে তিশা, তার কয়েকদিন পর বিয়ে হবে। ফুপু মাইমুনা চৌধুরীর তার মেয়েই মলি, সে চাইতো তার ননদকে ফুয়াদের সাথে বিয়ে দিতে। সবার খাওয়া শেষ হলে ইশতিয়াক চৌধুরী বললেন, তো আমরা কি এখন জানতে পারি তোমাদের বিয়েটা কিভাবে হলো? তখন ফুয়াদ বলল, আসলে আমি ইরজাকে পছন্দ করতাম তাই বিয়ে করেছি। এটা কোন কারণ হতে পারে না? যদি পছন্দই করতে তাহলে আমাদের জানাতে পারতে, আমরা কথা বলতাম ওর পরিবারের সাথে। আপনি তো গ্রোয়ামকে পছন্দ করেন না তাই বলিনি। এই কথা শুনে শুনে সবাই ফুয়াদের দিকে তাকালো। তখন ফুয়াদ বলল, ওর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমরা যাই। মেয়েটার বাবা কি করে? নাম কি? সেগুলো তো জানাই হলো না। তখন আজরিন আস্তে আস্তে বলল, আমার বাবার নাম আজাহার মির্জা। আপনি নামটা বোধ হয় শুনেছেন। এই কথা শুনে সবাই অবাক হয়ে আজরিনের দিকে তাকালো। এই মেয়েটা কথা বলতে পারছিল না কাল, অথচ আজ বলছে। ইশতিয়াক চৌধুরী উঠে এসে চমকে গেলেন। নাম শুনে তিনি ধীর পায়ে আজরিনের সামনে এসে বলল, মধুপুর তোমার গ্রোয়াম তাই না? হুম। আল্লাহ তায়ালা যা করেন ভালোর জন্যই করেন। ফুয়াদ তুমি এখন ওকে ওপরে নিয়ে যাও। আর খেয়াল রাখবে আজরিনের যেন কোন অসুবিধা না হয়। বাকিরা যে যার কাছে যাও। আর হ্যাঁ আজরিন আমাদের বাড়ির বউ, এটা মাথায় ঢুকিয়ে নাও। ও এই চৌধুরী বাড়ির বউ, তাই তার কোন অসম্মান হয় এরকম কোন কাজ করবে না। বলেই ইশতিয়াক চৌধুরী রুমে চলে যেতে লাগলেন, সাথে আয়শা চৌধুরীও। তার চোখ দুটো ভিজে উঠছে। বাকিরা ইশতিয়াক চৌধুরী এর এরকম ব্যবহার বুঝতে পারল না। বাবার নাম শুনে আজরিনকে মেনে নিল। আজরিন ওনার অবস্থা বুঝতে পারল। ফুয়াদও হয়তো একটু আন্দাজ করতে পারছে। আঙ্কেল শুনুন। এই কথা শুনে ইশতিয়াক চৌধুরী থেমে গেলে আজরিন আস্তে আস্তে তার কাছে গেল, সাথে ফুয়াদ ও আজরিন আস্তে আস্তে বলল, যাতে কেউ না শুনে। বাবা আপনার জন্য একটা চিঠি রেখে গিয়েছেন, তিনি একবার হলেও আপনাকে দেখতে চেয়েছিলেন কিন্তু পাননি। কথা বলার সময় আজরিনের গলা ধরে আসছিল। আজরিনের কথা শুনে ইশতিয়াক চৌধুরী অবাক হয়ে বললেন, রেখে গিয়েছেন মানেটা কি? আজাহার কোথায় গিয়েছে?
তখন ফুয়াদও আস্তে আস্তে বলল, স্যার 7 দিন আগে মারা গেছেন বাবা। এ কথা শুনে ইশতিয়াক চৌধুরী এক হাত পিছিয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছেন না সে পৃথিবীতে নেই। আয়েশা চৌধুরী ইশতিয়াক চৌধুরীকে ধরলেন। বাকিরা কেউ কিছু বুঝতে পারল না। ওদের কাছে সব রহস্যময় লাগছে। ইশতিয়াক চৌধুরী রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। পেছনে আয়েশা চৌধুরীও আছে। তিনি আয়েশা চৌধুরীকে বললেন, আমি পারিনি আয়েশা, আমি আমার কথা রাখতে পারিনি। মেয়েটাকে দেখো, প্রথম দিনই বোবা আর গ্রামের মেয়ে বলেছি, অথচ মেয়েটা আজকে কিছুই বলল না, শুধু বাবার কথা জানিয়ে গেল। আয়েশা, আজরিনের মা ওকে জন্ম দিতে গিয়েই মারা গেছে, তুমি ওকে মায়ের মতো আগলে রেখো। তখন আয়েশা চৌধুরী বললেন, রাখবো। আজাহার ভাইয়ের মেয়ে ও, কিন্তু আজাহার ভাই তো একজন, আমার মাথায় কিছুই ঢুকছে না। ওদের সাথে খারাপ কিছু ঘটেছে আমার মনে হচ্ছে। ফুয়াদ আজরিন দুজনেই কিছু লুকাচ্ছে। ফুয়াদরা ওপরে ওঠার সময় মলি দেখিয়ে দেখিয়ে তার ননদকে বলল, বুঝলি তো নিধি, সবার পেটে ঘি হজম হয় না। এই জন্যই বোধহয় ওই জিনিসটা আস্তে আস্তে কষ্ট হলেও খেয়ে যায়, যাতে লোকে বুঝতে না পারে সে কোথা থেকে উঠে এসেছে। আমরা তো জানি গ্রামের মেয়েরা এসব ভালো খাবার চোখেও দেখেনি। তাই তো দেখে লোভ সামলাতে পারেনি, জোর করে হলেও খেয়ে গেছে। এ কথা শুনে আজরিন থেমে গেল। সে বুঝতে পেরেছে তাকেই মিন করে কথাগুলো বলেছে। ফুয়াদ আজরিনের দিকে তাকালো। আজরিনের অবস্থা বুঝতে পেরে আজরিনের হাত ধরে কানে কানে বলল, এখানে মন খারাপ করার কোন দরকার নেই মিস। অন্যের কথায় নিজেকে ছোট ভাববেন না, আর আপনি জানন সেটা নিয়ে তো একদমই নয়। আসলে এর মাথার স্ক্রো একটু ঢিলা আছে। আপনি হলেন আমার রাজ্যের রানী, তাই রানীর মতো থাকবেন। কে কি বলল তাতে কান দিবেন না। আসলে মানুষটা কখন কি করে বা বলে সেটা নিজেই জানে না। গাধা কোথাকার। এ কথা শুনে আজরিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বাকিরা কেউ কিছু বুঝতে পারল না। অন্য কোন মেয়ে হলে অপমানে এখানে থাকতো না। তখন আজরিন মলির দিকে তাকিয়ে দেখল মেয়েটার হেসে দাঁড়িয়ে আছে, তাই ও বলল, মাশাআল্লাহ আপু, আপনার হাসিটা তো অনেক সুন্দর। আপনার মনটা যদি আপনার হাসির মতো সুন্দর হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। এই কথা শুনে ফুয়াদ, ফাইজা আর তিশার মুখে হাসি ফুটে উঠল। তবে মলির মুখটা চুপসে গেল। সে ভাবেইনি এত সুন্দর করে কেউ তাকে অপমান করতে পারবে। ফুয়াদ জানত তার শুভ্রপরী এরকম কিছুই বলবে, তাই ও কিছু বলেনি। তখন ফুয়াদ বলল, হেই মলি, আমার বউয়ের সাথে লাগতে আসলে তোকে আগে থেকে প্ল্যান করে আসতে হবে। সো বি কেয়ারফুল। এ কথা শুনে মলির আগে অপমানে ওখান থেকে চলে গেল। বড়রা আগেই চলে গেছে। মলির হাজবেন্ড খুব খুশি হয়েছে এ কাজে। আজরিন আস্তে আস্তে ওপরে উঠতে নিল, তখন ফুয়াদ ওকে কোলে তুলে নিল আর হাঁটা ধরে বলল, অনেক হেঁটেছেন, আজ আর হাঁটতে হবে না। আপনার কষ্ট হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। সবার সামনে এরকম করলে সবাই কি ভাববেন? আমান এমনিতেও সবাই আমাদের ভালো চোখে দেখছেন না। আমার বউ আমি কোলে নিয়েছি, আপনার কি তাতে? হুট করে বেশি হয়ে যাচ্ছে না? এখন মনে হচ্ছে আপনার মুখটা বন্ধ থাকলেই ভালো থাকতো মিস। কথা বলতে বলতে ওরা রুমে এসে পড়েছে। ও রুমে এসে ওকে নামিয়ে দিল। আর বলল, বাহ, আপনি এই 6 দিন কথা বলতে পারেননি, আজ কথা বলতে পারলেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কথা বলতে সমস্যা হচ্ছে না। এখন কথা বলতে সমস্যা হচ্ছে না। আজরিনের হুট করে মন খারাপ হয়ে গেল। আর বলল, আঙ্কেলকে চিঠিটা দিয়ে আসুন। আমার ব্যাগের প্রথম পকেটে আছে। এ কথা শুনে ফুয়াদ বুঝতে পারল আজরিনের মন খারাপ। সদ্য 7 দিন হয়েছে সে তার বাবাকে হারিয়েছে, যাকে নিজের থেকেও ভালোবাসাতো আজরিন। কাল পর্যন্ত মেয়েটা নিষ্প্রাণ ছিল। আজ একটু স্বাভাবিক হচ্ছে, না হলে এই 6 দিন কেমন ছিল সেটাও জানে, ঘুমের মাঝে হাঁসফাঁস করত। ওদের বিয়েটাও হয়েছে 3 দিন হলো। এত কিছুর চাপ একসাথে পড়েছে, ও চায় না আর কোন কষ্ট দিতে। ও নিজেকে সামলিয়ে বলল, অফিস যাওয়ার সময় দিয়ে যাব। আজ তো আপনার জন্য শপিংও করতে হবে। আপনি ঠিক থাকলে আপনাকে নিয়েই যেতে পারতাম, কিন্তু এটা পসিবল না। আমি বিকেলেই ফিরে আসব। ততক্ষণে আপনি রুম থেকে বের হবে না। আমি মাকে আর ফাইজাকে বলে যাব। আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি অফিস যান, আর হ্যাঁ, ল্যাপটপটা দিয়ে যান, আমার কিছু কাজ আছে। এতদিনে ওগুলো ভুলে বসেছিলাম, আপনার তাড়াতাড়ি একটা মিশনে যেতে হবে মনে হচ্ছে। মানে? বাবার কাছে কিছু তথ্য ছিল, ওগুলো তো আপনাকে দেওয়াই হয়নি, আমি পাঠিয়ে দিব আপনাকে, না হলে রাতে এসে দেখে নিয়েন। আচ্ছা ঠিক আছে। ফুয়াদ রেডি হয়ে অফিসে চলে গেল। যাওয়ার সময় ইশতিয়াক চৌধুরীকে চিঠি দিয়ে গেল, আর আয়েশা চৌধুরী আর ফাইজাকে আজরিনের খেয়াল রাখতে বলে গেল। স্যার, আমি কিছু শুনতে চাই না, আপনাকে এই কেসটার দায়িত্ব আমাকে দিতেই হবে। আইজানের কথা শুনে সিআইডি হেড অফিসার বললেন, তুমি কেসটার দায়িত্ব নিতে চাইছো সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা একটু বেশি রিস্ক হয়ে যাবে।
আমি জানি তোমার টিম যথেষ্ট ভালো, কিন্তু এতে ইরজার ও তোমার জীবনের রিস্ক বেড়ে যাবে। এরপর থেকে আজরিনকে ইরজা ও ফুয়াদকে আইজান বলে সবসময় সম্বোধন করা হবে। এটা নিয়ে কেউ কনফিউজড থাকবেন না। স্যার, ইরজাকে কেউ চিনে না। তাছাড়া ও সবসময় পর্দা মেইনটেইন করেই চলাফেরা করে। এত বড় একজন মানুষ, তবুও তাকে কেউ চেহারার জন্য চিনে না। তার নাম ও কাজের জন্যই তাকে চিনে। যদিও গ্রোয়ামের ব্যাপারটা আলাদা। বাকি রইল আমার কথা, তাহলে বলবো, দেশের জন্য যদি জীবন দিতে পারি এর থেকে আর ভালো কি হতে পারে। তোমার কথা শুনে খুশি হলাম, কিন্তু তুমি এত শিওর হয়ে কিভাবে বলছো যে ইরজাকে কেউ চিনে না? ভুলে যেও না, যখন আজাহার এর ওপর অ্যাটাক করা হয় তখন ইরজা ওখানেই ছিল আর আহতও হয়েছিল। সেটা ঠিক আছে, তবুও আমি চাই সবকিছু আমিই করতে, তবে এখানে কিছু মানুষ সবার অগোচরে আমাকে সাহায্য করবে। আশা করি খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজ উঠি, বাড়িতে যেতে হবে, আর স্যার কিছুদিনের জন্য ছুটিও নিতে হতে পারে, আপনি কিন্তু না করবেন না? আচ্ছা ঠিক আছে। তোমাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা। ধন্যবাদ স্যার, আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই আইজান অফিস থেকে বেরিয়ে গেল, আর খুশিও হলো কেসটার সে নিতে পেরেছে বলে। না, ও আর ওর শুভ্রপরীকে কষ্ট পেতে দিবে না। ও শপিং মলে গিয়ে ইরজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল। এদিকে ইরজা একা রুমে বসে আছে, কেমন যেন লাগছে, ল্যাপটপে কিছু কাজ করেই রেখে দিয়েছে, ওর আর ভালো লাগছে না। সব অসহ্যকর লাগছে। এই বাড়ির সব মানুষকেই ও চিনে, কিন্তু কাউকে বলছে না ও এদের সম্পর্কে অবগত। ও চোখ বন্ধ করে শুয়ে আছে, হুট করে মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো ইরজা। তাকিয়ে দেখল আয়েশা চৌধুরী ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওকে তাকাতে দেখে বললেন, আমি বোধহয় ঘুমটা ভাঙিয়ে দিলাম তোমার? না না আন্টি, তেমন ব্যাপার না, আমি তো ঘুমাইনি, শুধু চোখ বন্ধ করেছিলাম। আরে বোকা মেয়ে, আন্টি বলছো কেন? তুমি আমার ছেলের বউ, আমি তোমার শাশুড়ি মা, আমাকে মা বলো। মা শুনেই ইরজার চোখ ছলছল করে উঠল, কারণ মায়ের সান্নিধ্য ও কখনো পায়নি। আয়েশা চৌধুরী ইরজার মনোভাব বুঝতে পেরে বলল, কি হলো, বলবে না মা? বলবো মা। এই তো গুড গার্ল। দুপুর বেলা খাবার টেবিলে ইরজাকে না দেখে ইশতিয়াক চৌধুরী বললেন, ইরজা কোথায়? এ কথা শুনে মলি বলল, মামা, তোমার কি মনে হয় না তুমি মেয়েটাকে একটু বেশি প্রশ্রয় দিচ্ছ? আমার বাড়ির বউ, আমি প্রশ্রয় দিব কি দিব না সেটা তোমার ভাবতে হবে না। তুমি তোমার সংসারে মনোযোগী হও, আমার সংসার আমার পরিবার সামলে নেবে। আর আয়েশা, তুমি ইরজাকে নিয়ে এসো। এ কথা শুনে মলি অপমানবোধ করল, কিছু বলল না। কারণ রাগ দেখিয়ে কিছু করলে হিতে বিপরীত হতে পারে। তখন ফায়েজা বলল, মা তুমি বসো, আমি নিয়ে আসছি ভাবিকে। ফায়েজা গিয়ে ইরজাকে নিয়ে এলো। ইরজা আসতেই ইশতিয়াক চৌধুরী বললেন, বসো মা, আমাদের সাথে খাবার খাও। তখন ইরজা বলল, উনি বাড়ি ফিরছে, রাস্তায় আছে, উনি আসুক তারপর একসাথে খাবো, তাছাড়া মাও তো এখন খাচ্ছেন না, আমরা না হয় একসাথে পরে খাবো। আপনারা খান। এ কথা শুনে আয়েশা চৌধুরী ইরজার দিকে তাকালেন, আজ পর্যন্ত তার কথা কেউ ভাবেইনি। সবাই ইরজার আচরণে মুগ্ধ, না হলে এত তাড়াতাড়ি কেউ শাশুড়ির খাওয়া নিয়ে ভাবে? তমা চৌধুরী তার পুত্রবধূ সোনার দিকে তাকালো, তার পুত্রবধূ তার দিকেই তাকিয়েছিল। তা দেখে তিনি মুচকি হাসল। না, এই বাড়ির বউগুলো সত্যি ভালো, স্বপ্নাও তার শাশুড়ি মায়ের সাথে খায়। আয়েশা চৌধুরী মুচকি হেসে বলল, তোমার তো দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তুমি চলো সোফায় বসো। আয়েশা চৌধুরী ইরজাকে সোফায় বসিয়ে দিল। 10 মিনিট পরে আইজান এলো, সবাইকে দেখে ইরজাকে বলল, ইরজা, বিকেলে তৈরি হয়ে থেকো, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর আমি আজ তোমার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। তখন আয়েশা চৌধুরী বললেন, আরে ও তো এখনো খায়নি, তোর জন্য অপেক্ষা করছে। তুই ফ্রেশ হয়ে আয়, বাকি কথা পরে হবে। ও আচ্ছা, তাহলে ওকে খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আইজান ফ্রেশ হয়ে এলো। আর এসেই ইরজার পাশে বসে পড়ল। সবার খাওয়া হয়ে গেছে, এখন চৌধুরী বাড়ির বউরা বসেছে। বাকিরা গিয়ে সোফায় বসেছে। সবাই খাওয়া শুরু করলো, আইজান ইরজাকে দেখে দেখে খাওয়াচ্ছে। তা দেখে ফায়েজা বলল, দেখো তিশা আপু, আমার খারুচ ভাই বিয়ের পর বদলে গেছে। বউকে কি সুন্দর দেখে খাওয়াচ্ছে। আল্লাহ, এরকম একটা জামাই আমাকেও পাইয়ে দিও যে আমাকে খুব কেয়ার করবে, একদম ভাইয়ার মতো। আমিন। এই তিশা আপু আমিন বলো। ফায়েজার কথা শুনে তিশা হেসে ফেলল আর বলল, আমিন বললে কি হবে শুনি? আরে তুমি জানো না বুঝি, বেশি মানুষ আমিন বললে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। ওকে যা, তোর জন্য আমিন বলে দিলাম। আমিন। তখন পাশ থেকে মলি মনে মনে বলল, এই মেয়েটাকে নিয়ে সবার বাড়াবাড়ি বিরক্ত লাগছে, ওকে সমস্যা নেই, আমিও সুযোগ বুঝে সব করব। আমাকে অপমান করার শাস্তি পেতেই হবে, মেয়ে তৈরি থেকো। খাওয়া শেষে আইজান ইরজাকে নিয়ে রুমে চলে গেল।
বিকেলে প্যাকেটগুলো খুলে ইর্জা তো অবাক হয়ে বলল, এত শপিং কি করেছেন আপনি? আপনি তো আমার জন্য পুরো বছরের শপিং করেছেন। আপনার লাগবে মিস ইর্জা, তাই এনেছি। আপনার তো কাজ থাকতে পারে, হুটহাট কত জায়গায় যেতে হতে পারে, তাই। ওহ আচ্ছা, কিন্তু মিস্টার আইজান, বিয়ের পর কেউ মিস থাকে নাকি? আপনাকে কমফোর্ট জোন দেওয়ার জন্য মিস বলি, আপনি যখন বললেন তাহলে এখন থেকে মিসেস বলবো। সবার সামনে তুমি বলে সম্বোধন করেন, কিন্তু একা পেলে আপনি বলেন, এটা কিন্তু আজরিনা জ্যামির পাঠ্যমহল মেনে নিচ্ছে না। তাই নাকি? তাহলে তো সবসময় তুমি বলেই সম্বোধন করতে হবে। আমাদের সম্পর্ক যেমনই হোক, বোঝাপড়াটা খুব স্ট্রং রাখতে হবে, বুঝলেন? সেটা আমাদের আগে থেকেই আছে, এখন আপনি রেডি হন, ডাক্তারের কাছে যেতে হবে। এই কথা শুনে ইর্জা হাসল আর বলল, ডাক্তার কি বলবে, কি ওষুধ দেবে সেটা আমি জানি। আমি কে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন। আসলে কি বলো তো, তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব, তাই বললাম সবাইকে বলবো নাকি আমি আমার বউকে নিয়ে ফুচকা খেতে যাব। ফুচকা, লাইক সিরিয়াসলি? না, আসলে আমরা যাব প্রকৃতি দেখতে, তাছাড়া আইরিন আসবে তোমার সাথে দেখা করতে, তাই। আইরিনের নাম শুনে ইর্জার মুখ থেকে হাসি গায়েব হয়ে গেল। আর বলল, ওর কি দরকার আমার সাথে দেখা করার? ওকে আসতে বারণ করুন, আরও কিছুদিন যাক, তারপর দেখা করব। তোমাকে না দেখলে ওর শান্তি হচ্ছে না। আরও কয়েকদিন ধৈর্য ধারণ করতে বলুন, সবকিছু তাড়াতাড়ি ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। আমাদের ওপর যে অ্যাটাক করেছিল তার কি খবর? তাকে ধরেছি, তবে ওর বসের নাম জানতে পারিনি। ওহ আচ্ছা, আপনাকে একটা ট্রিক্স বলে দিই, সেটা অ্যাপ্লাই করুন, দেখবেন তাড়াতাড়ি নাম বলে দিবে। ওকে। ইর্জা আইজানকে বলল। সব শুনে আইজান ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইল, তা দেখে ইর্জা বলল, কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনার না মানে তোমার মাথায় কি বুদ্ধি? তবে আমি ভাবছি এর সাথে আরও কিছু অ্যাড করব, তাহলে বিষয়টি আরও ভালো হবে। এই রকম ভাবে কাউকে শাস্তি দেওয়া যায়? আমার মাথাতেই আসেনি। আমার জীবনের সবথেকে প্রিয় আমার বাবাকে মেরেছে ও, ওকে কি করে ছেড়ে দেই? সবার কঠিন শাস্তি ভোগ করতে হবে। কাউকে ছাড়ব না। একদম ঠিক বলেছ, আমরা কাউকে ছাড়ব না। সবাইকে তাদের কৃতকর্মের শাস্তি দেব। ইর্জার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তা দেখে আইজান ওর চোখ থেকে পানি মুছে বলল, যা হওয়ার হয়ে গেছে, তুমি একদম কাঁদবে না। এখন তো কাঁদবে তারা, যারা তোমার জীবন থেকে তোমার সুখ কেড়ে নিয়েছে। তোমার হাজবেন্ড সবাইকে কঠিন শাস্তি দিবে, কাউকে ছাড়বে না। পারলে তোমার সামনে দিবে। ইর্জা আইজানকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বলল, কেন এরকম হলো? আইজান কি ক্ষতি করেছিল আমার বাবা, আমি, আমার ভাইরা, যার জন্য আমাদের জীবনটা এলোমেলো হয়ে গেল? যখন আমি ঘুমাই তখন বাবার রক্তাক্ত মুখটা ভেসে ওঠে, আমি চিৎকার করে কাঁদতে চেয়েছিলাম, কিন্তু আমার গলাটায় ওরা আঘাত করে, যার জন্য আমি কথা বলতে পারছিলাম না। আইজান, আমি চেয়েছিলাম চিৎকার করে খুব কাঁদতে, কিন্তু ওরা আমায় কাঁদতে দেয়নি। আইজান, একদম কাঁদবে না, তুমি জানো না তোমার কান্না দেখলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজেকে শক্ত করো ইর্জা, তুমি আর পাঁচটা সাধারণ মেয়ে নও। তুমি তোমার বাবার আদর্শ সন্তান। তুমি ভুলে গেলে তোমার বাবা তোমাকে কি বলেছিল তাকে ভেবে? না কান্না করতে, সব সময় হাসি খুশি থাকতে। তাহলে তুমি একদম ফুটবল নও, আমি আছি তোমার সাথে। ইর্জা আইজানকে জড়িয়ে ধরে কান্না করল। একসময় কান্না বন্ধ হয়ে গেল। তখন আইজান বলল, অনেক হয়েছে, চলো এবার ফুসকা খেতে যাই। খোলা প্রকৃতির কাছে গেলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। তোমার জন্য তাড়াতাড়ি অফিস থেকে এলাম, তুমি কিন্তু আমার ছুটি ওয়েস্ট করতে চাইছো। ইর্জা আইজানকে ছেড়ে দিয়ে বলল, আমি শুধু ফুচকা খাবো না, সাথে হাওয়ার মিঠাইও খাবো। তোমার জন্য আমার জান হাজির, আর এই হাওয়ার মিঠাই তো দূর। ইর্জা কিছু বলল না, মুচকি হেসে আস্তে আস্তে ওয়াশরুমে গেল তৈরি হতে। কিছুক্ষণ পর ইর্জা কফি কালার বোরকা পরে বের হলো আর হিজাব নিকাব পরল। তা দেখে আইজান ও কফি কালার শার্ট পরল। দুজনেই ম্যাচিং। আইজান ইর্জার হাত ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে। আইজান ইর্জাকে নিয়ে ওর মাকে বলে বেরিয়ে পড়ল। আয়েশা চৌধুরী মুচকি হেসে তমা চৌধুরীকে বলল, ওদের দুজনকে দারুণ মানিয়েছে, তাই না? তবে আমার মনে হয় মেয়েটাকে যেমন দেখতে লাগে মেয়েটা তেমন নয়। অনেকটা রহস্যময়ী। এই কথা শুনে আয়েশা চৌধুরী মুচকি হাসল, কিছু বলল না। এদিকে ওরা ফার্মেসি থেকে ইর্জার জন্য ওষুধ কিনল। তারপর ফুসকা আর হাওয়াই মিঠাই খেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরল। রাতে খাওয়া দাওয়ার পর ইশতিয়াক চৌধুরী সবাইকে বসার রুমে আসতে বললেন, এমনকি ইর্জা আর আইজানকেও। ওরা আসতেই ইশতিয়াক চৌধুরী বললেন, আমি আইজান ইর্জার জন্য একটা অনুষ্ঠান করতে চাচ্ছি। ওদের বিয়েটা কিভাবে হয়েছে সেটা তো আমরা জানি না। যদিও বিয়েটা হয়ে গেছে, তার জন্য আমি একটা রিসিপশন পার্টি রাখতে চাচ্ছি। এই কথা শুনে আইজান বলল, তার কোন দরকার নেই বাবা। আমি বা ইর্জা কেউ চাই না অনুষ্ঠান করতে। ইর্জা এই বাড়ির বউ, ওকে তো সামাজিক মর্যাদা দিতে হবে, তাই না?
কয়েকদিন পর তো তিশার বিয়ে, সবাই না হয় তখন আমার বউকে চিনে নেবে, ওসব সামাজিক অনুষ্ঠান করতে হবে না। কিন্তু বাবা, আমরা যখন চাইছি না তাহলে? ওকে তোমরা যা ভালো বুঝো। অন্ধকার রুমে একটু আলো জ্বলছে, তার সামনেই একটা চেয়ার পাতা, সেখানে আয়েশ করে আইজান বসে আছে। সামনের মানুষটা ভয় আইজানের দিকে তাকিয়ে আছে, এতদিনে কম টর্চার করেনি লোকটাকে। আইজান শান্ত ভঙ্গিতে লোকটাকে বলল, মির্জা পরিবারের ওপর কে অ্যাটাক করতে বলেছিল বল। স্যার আমি সত্যিই জানি না, আমি তাকে দেখিনি কোনোদিন। ওহ তাই নাকি, জানিস না তাকে দেখিসনি, কিন্তু তার নামটা তো বলবি। আমি জানি না স্যার। তোকে যাই বলি না কেন তুই খালি বলস জানি না, তাহলে কি জানিস তুই? সত্যি স্যার আমি জানি না। ওহ আচ্ছা তাই নাকি। এখন দেখব তুই জানিস নাকি জানিস না। কাউসার একজন সিআইডি অফিসার, ওকে নিয়ে যাও আর ভালো করে গোসল করাও, ও কত দিন যাবৎ গোসল করে না। হাতে পায়ে ময়লা রক্ত, ওকে এভাবে দেখতে ভালো লাগছে না। কাউসার লোকটাকে নিয়ে একটু দূরে থাকা চেয়ারে বসালো, কারণ তার শরীরে শক্তি আর অবশিষ্ট নেই, মার খেয়ে সব শেষ। কাউসার লোকটাকে চেয়ারে বসিয়ে ছেলেটার হাত পা বেঁধে দিল, তা দেখে লোকটাটা বলল, এই তোমরা আমাকে বাঁধছ কেন? আমি তো বললাম আমি কিছু জানি না। রিল্যাক্স মিস্টার, আপনাকে এখন গোসল করাবো, তারপর আবার জিজ্ঞেস করব, গোসল করানোর সময় আপনি যদি চেয়ার থেকে পড়ে যান তাই বেঁধে দিলাম। সমস্যা নেই, আপনি শান্তিতে গোসল করুন। কাউসার দূরে থেকে একটা পাইপ দিয়ে লোকটার গায়ে পানি দিতে লাগলো। প্রথম 2 মিনিট তো ভালোই লাগলো। তখন পাশ থেকে একটা লোকগুলো জাতীয় কিছু ছুঁড়ে মারতে লাগলো এক প্যাকেট করে, তারপর থেকেই লোকটা চিৎকার মারতে লাগলো। আর বলতে লাগলো, এই তোমরা থামো, আমার শরীর আর এই ফুটন্ত পানি নিতে পারছে না। আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। তোমরা থামো, আমি সহ্য করতে পারছি না। তখন আইজান চিৎকার করে বলল, এখনো কি তুই বলবি তুই কিছু জানিস না? এখনো সময় আছে, বল, না হলে এই ফুটন্ত গরম পানি আর মশলা দিয়ে তোর শরীর সিদ্ধ করব আমি। বল, কে পাঠিয়েছিল তোকে? বলছি বলছি, তোমরা থামো প্লিজ। কাউসার পাইপের সুইচ অফ করে দিল। লোকটার গা থেকে ধোঁয়া উঠছে, তেমন গরম চা থেকে উঠে। তখন লোকটি বলল, ওর নাম শাওন ছিল, আমি আর কিছু জানি না। সত্যি তো? এরপর কেউ আর মিথ্যা বলবে না। ওকে কোথায় পাওয়া যাবে? বিদেশে গেছে সেই দিন রাতেই, যাতে কেউ তাকে ধরতে না পারে। তবে আমার মনে হয় এই শাওনের ওপরেও কেউ একজন আছে। শাওনের কোন ছবি আছে তোর কাছে? না নাই। শাওনের বিবরণ দিতে পারবি কেমন দেখতে? হ্যাঁ পারবো। ওকে তাহলে কাউসার, ওকে দিয়ে একটা স্কেচ বানাও, তারপর আমাকে জানাও। ঠিক আছে স্যার। বলেই আইজান রুম থেকে বেরিয়ে গেল। আসলে ইরজা বলেছিল ফুটন্ত গরম পানির বৃষ্টিতে গোসল করাতে অনেক কিছু সহ্য করতে পারলেও এই রক্তাক্ত অবস্থায় গরম পানি কিছুতেই সহ্য করতে পারবে না। কিন্তু এখানে আইজান আবার একটা লোককে দিয়ে মরিচের গুঁড়া দিচ্ছিল, এর থেকে কষ্টের আর কি থাকতে পারে? লোকটা যাতে না মারা যায় এই জন্যই তৎক্ষণাৎ লোকটাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হলো। 15 দিন পর। দেখতে দেখতে ইরজা চৌধুরী বাড়িতে এসেছে, 16 দিন হয়ে গেছে। এই কয়েকদিনে ইরজা সবার মনে জায়গা করে নিয়েছে। এখন ইরজা পুরোপুরি সুস্থ। মলি আর তার মা তারপরের দিনই চলে গেছে। আজ বিকেলে ইশতিয়াক চৌধুরী এসেছেন ইরজার কাছে। ইজরা রুমে কিছু একটা করছিল, তখন ইশতিয়াক চৌধুরী দরজায় নক করলেন আর বললেন, আসবো? হুট করে ওনার আগমনে ইরজা একটু অপ্রস্তুত হয়ে পড়েও তাড়াতাড়ি মাথায় ওড়না দিয়ে বলল, হুম আঙ্কেল আসুন। এখনো আঙ্কেল বলবে? আসলে তোমাকে কিছু বলতে হবে না। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। না, তোমার সাথে আমার কিছু কথা ছিল, চলো বাগানে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বলে ইশতিয়াক চৌধুরী চলে গেলেন। ইজরা একটা দীর্ঘশ্বাস ফেলে কিচেনে গেল, তারপর 2 কাপ চা নিয়ে বাগানে চলে গেল। ইজরা চায়ের কাপ এগিয়ে দিয়ে বেতের চেয়ারে বসে বলল, কি বলবেন বড় বাবা? বড় বাবা শুনে ইশতিয়াক চৌধুরী চমকে ইজরার দিকে তাকালো। আর বলল, বড় বাবা? বাবা তো আপনাকে ওই নামেই ডাকতে বলতো ছোটবেলায়, যদিও ছোটবেলায় আপনাকে কাছে পাইনি। আপনি নাকি বলেছেন বড় বাবা বলতে। এত কিছুর পরও তোমার বাবা আমার সম্পর্কে এগুলো বলেছে। তুমি কি আইজানের সাথে দেখা হওয়ার আগেই আমাকে চিনতে? হুম চিনতাম। আল্লাহ তায়ালা যা করেন ভালোর জন্যই করেন। যে জিনিসটা আমি অহংকারে ভুলে গিয়েছিলাম সেটা আল্লাহ তায়ালা ঠিক মিলিয়ে দিলেন। আমি আর তোমার বাবা ছিলাম বেস্ট ফ্রেন্ড। আমি আর আজাহার মিলে ঠিক করেছিলাম তোমাদের বিয়ে দেব। তোমার নামটাও আমি দিয়েছিলাম আইজানের সাথে মিলিয়ে আজরিন। তোমার যখন 2 বছর তখন ব্যবসার জন্য আমি চলে আসি ঢাকা, এই যে আমার সবকিছু দেখছো সব তোমার বাবার জন্যই। ও যদি আমায় মনোবল না দিত তাহলে আমি এখানে এসে পৌঁছাতে পারতাম না। সরি মা, আমাদের ক্ষমা করে দিও যে তোমাদের খোঁজ খবর নিইনি।
এ কথা শুনে আজরিন মুচকি হেসে বলল, আপনার ছেলের সাথে আমার বিয়ে ঠিক ছিল এটা আমি জানি, যদিও আপনাদের দেখিনি। আমার বাবা কখনো আপনি ভুল করেছেন এটা ভাবেনি, তাই ক্ষমার কোন কারণ নেই। কিন্তু আপনি যখন গ্রামে ছিলেন তখন আপনি ছিলেন আমার বাবার বন্ধু। কিন্তু আপনি যখন শহরে পা রেখে উন্নতি করলেন তখন আপনি হয়ে গেলেন বড় বিজনেসম্যান। ওই গ্রামের বন্ধুর সাথে এই বিজনেসম্যানের দূরত্ব অনেক, বুঝলেন তো বড় বাবা? আপনার এখন অনেক বন্ধু থাকলেও আমার বাবার সবসময় কাছের বন্ধু ছিলেন আপনি। আপনার জায়গাটা আমার বাবা কাউকে দেয়নি। এটা শুনে আপনি মনে করবেন না তার কোন বন্ধু হয়নি। তারও অনেক বন্ধু হয়েছে। এই কথা শুনে ইশতিয়াক চৌধুরীর চোখ ছলছল করে উঠল। প্রথম প্রথম কাজের চাপে যোগাযোগ করতে পারেনি, তারপর সে যে টাকার মোহে পড়ে তার বন্ধুর সাথে যোগাযোগ করেনি। সে তার কথা রাখেনি, সেই মানুষটা সবসময় তার পাশে ছিল, সেই মানুষটাকেই তার সুখের দিনে পাশে রাখেনি। ইশতিয়াক চৌধুরী নিজেকে সামলিয়ে বলল, আজাহার মারা গেল কিভাবে? ইজরা কিছু বলল না, চুপ করে রইল। তা দেখে ইশতিয়াক চৌধুরী বললেন, কি হলো মা, তোমার এই বাবাকে বলবে না? আমি এখন আপনাকে বলতে চাইছি না, কিন্তু এটা বলতে পারি আমার বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি। আচ্ছা ঠিক আছে। তোমাদের বিয়েটা কি আজাহার সামনে থেকে করিয়েছিল? না, বাবার মৃত্যুর 3 দিন পর বিয়ে করেছিলাম। তবে বাবার শেষ ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করা ও আমাদের বিয়েটা হওয়া। ওই 3 দিন আমি বেশি অসুস্থ ছিলাম আর ওখান থেকে চলে আসতে হতো, তাই 3 দিন পর একটু সুস্থ হলে আমরা বিয়ে করি আর এখানে আসি। ও আচ্ছা, তোমার ভাইরা এখন কোথায়? সবাই এখন সবার কাজে আছে। তাদেরকে আসতে বলো। নিশ্চয়ই ওরা এখন অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। সঠিক সময় এলে এসে পড়বে। ইরজা কথা ঘুরানোর জন্য বলল, সেসব বাদ দিন বাবা, আপনাকে চিঠিতে কি লিখেছেন? এই কথা শুনে তিনি একটু হকচকিয়ে গেল আর বলল, সেটা আমার আর আমার বন্ধুর সিক্রেট। যা হওয়ার হয়ে গেছে, পুরনো কিছু ভাবতে হবে না। তবে এটা মনে রেখো, তোমার বাবা নেই এটা কখনো ভাববে না। আমি তোমার বাবা, আমায় বাবা বলে ডাকবে কেমন আর তুমি করে বলবে। আর হ্যাঁ, আজাহারের কাছে যেভাবে আবদার করতে সেরকম আমার কাছেও করবে। এটাও ওই চিঠির সাথে অ্যাড ছিল, বুঝতে পারলে? কথাগুলো শুনে ইরজার চোখ ছলছল করে উঠল, কারণ তার বাবা ছিল তার বেস্ট ফ্রেন্ড। ইজরা মুচকি হেসে বলল, ওকে বাবা, তাহলে চলো এখন আমরা আইসক্রিম খেতে যাব। ইশতিয়াক চৌধুরী উঠে বললেন, এই হলো আমার মেয়ের মতো কথা। তো চলো যাওয়া যাক। ওদের দুজনকে বাগানে আসতে দেখে আয়শা চৌধুরী আর ফাইজাও আসে পিছনে, যদিও ওদের মধ্যে কি কথা হয়েছে শুনতে পায়নি। ওদের উঠে আসতে দেখে ফাইজা বলল, বাবা তোমরা কোথায় যাচ্ছ? আইসক্রিম খেতে তুমি যাবে? গেলে চলো। কি? তুমি আর আইসক্রিম? আমার মেয়ে খেতে চেয়েছে তাই আমিও খাবো। মেয়ে? মেয়েটাকে আবার? এই যে দেখছো ইরজাকে, এটাই বুঝলে? ও আচ্ছা। তখন ইরজা বলল, বাবা তার থেকে তুমি বরং কাউকে দিয়ে আইসক্রিম বাড়ি নিয়ে এসো, আমরা সবাই খেতে পারবো। এটা ভালো বুদ্ধি। রাত 12টায় আইজান বাড়ি ফিরে রুমে এসে দেখল ইরজা এখনো জেগে আছে, তা দেখে আইজান বলল, কি হলো, তুমি ঘুমাওনি? ঘুম আসছে না। আপনি খেয়ে এসেছেন নাকি খাবেন? সন্ধ্যায় হালকা নাস্তা করেছিলাম, রাতে খাওয়া হয়নি। আচ্ছা তাহলে চলুন খেতে বসবেন, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করছি। আচ্ছা ঠিক আছে। আইজান ফ্রেশ হয়ে নিচে গেল, দেখল ইরজা খাবার বেড়ে বসে আছে। ও গিয়ে টেবিলে বসে বলল, তুমি খেয়েছো? সত্যি বলবো না মিথ্যা? আমি তো জানি মিসেস ফুয়াদ আইজান চৌধুরী মিথ্যা কথা বলে না। ওকে আমিও সন্ধ্যায় নাস্তা করেছিলাম, তারপর আর খাওয়া হয়নি। ওকে তাহলে তোমার মিস্টার তোমায় খাইয়ে দিবে। আমি জানি আমার মিসেস আমার জন্য না খেয়ে বসেছিল। আচ্ছা ঠিক আছে। আইজান ইরজাকে খাইয়ে দিল, ইরজাও বিনা বাক্যে খেয়ে নিল। খাওয়া শেষে আইজান বলল, তা মিসেস ঘুম পাচ্ছে নাকি? কেন? না হলে বউকে নিয়ে একটু চন্দ্রবিলাস করতাম আর কি। ও আচ্ছা। তাহলে চলুন যাই চন্দ্রবিলাস করতে। আইজান আর ইরজা ছাদে চলে গেল। তারপর চাঁদের মুখ করে বসে পড়ল। আইজান ইরজাকে এক হাত জড়িয়ে ধরে বসল। আর ইজরার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি এখানে কয়টা চাঁদ দেখতে পাচ্ছ? চাঁদ কয়টা আছে পৃথিবীতে মিস্টার? আহা বলো না, কয়টা চাঁদ দেখতে পাচ্ছ? আমি তো একটাই দেখতে পাচ্ছি। কিন্তু আমি তো দুইটা দেখতে পাচ্ছি। কোথায় দেখছেন শুনি? সব প্রেমিক পুরুষের একান্ত ব্যক্তিগত চাঁদ থাকে, সেটা শুধু প্রেমিক পুরুষরাই জানে। এখানে দুটো চাঁদ দেখতে পাচ্ছি, একটা হলো ওই যে আকাশে, আরেকটা হলো আমার পাশে, বুঝতে পারলে? এই কথা শুনে ইরজা লজ্জা পেল। তা দেখে আইজান বলল, বাহ, লজ্জা পেলে তো তোমায় দারুণ লাগে। আমার ব্যক্তিগত চাঁদ? এ কথা শুনে ইরজা যেন আরো বেশি লজ্জা পেল, আর লজ্জা পেয়ে ওই প্রেমিক পুরুষের বুকে ঠাঁই নিল।
তা দেখে আইজান হেসে উঠল। কিছুক্ষণ পর ইজরা বলল, চলুন, আমার ঘুম পাচ্ছে। এত তাড়াতাড়ি ঘুম এসে পড়ল? আচ্ছা চলো যাই। আইজান ইরজার হাত ধরে বলল, তোমার আর আমার সম্পর্ক এত সহজ কেন বলো তো শুভ্রপরী? ইরজা মুচকি হেসে বলল, কারণ আমাদের সম্পর্ক তৈরি হওয়ারও আলাদা একটা গল্প আছে। সকাল বেলা ঘুম থেকে উঠেই আইজান আর ইরজা শুনল সবাইকে আইজানের নানা বাড়ি যেতে হবে, কারণ আইজানের নানা ভাই তাদের দেখতে চেয়েছে। তার নানা ভাই নাকি অসুস্থ। আইজান যেতে চাইছিল না, কিন্তু ওর নানা ভাই অসুস্থ দেখে আর না করেনি। আরও একটা কারণ আছে, সেটা আইজান আর ইরজা ভালো জানে। আইজানের মা বাবা, ফায়েজা, তিশা আর আইজান আর ইরজা যাবে। তিশার বিয়ে আরও 1 মাস পর হবে, তাই ও ওদের সাথে যাচ্ছে। আইজান যেহেতু ওর স্যারকে আগেই বলেছিল, তাই ছুটি পেতে সমস্যা হয়নি। আইজান আর ইরজা যাবে আলাদা গাড়িতে, আর বাকি সবাই আলাদা গাড়িতে। ওদের নানাবাড়ি সিলেটে, সবাই বাড়ির গাড়ি নিয়েই যাবে। ইরজা বোরকা হিজাব পরল আর আইজান ওর ম্যাচিং শার্ট। ওরা সবার থেকে বিদায় নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ল। ফায়েজা অবশ্য আইজানের গাড়িতে আসতে চেয়েছিল, কিন্তু আইজান মানা করে দিয়েছে। ফায়েজা ও আর চায়নি। ফায়েজাদের গাড়ি আগে বেরিয়েছে, তারপর আইজানদের গাড়ি। হুট করে ইরজা বলল, আপনি ফায়েজাকে আমাদের গাড়িতে আসতে দিলেন না কেন? তিশা আর ফায়েজা তো আমাদের সাথেই যেতে পারত। আমরা হলাম নিউলি ম্যারিড কাপল, বুঝতে পারলে? ওরা হলো কাবাব মে হাড্ডি। ওরা আসলে কি হতো? ওরা আসলে তুমি লজ্জা পেতে আমার হাত জড়িয়ে ঘুমাতে পারতে না। আমি আপনার হাত জড়িয়ে গাড়িতে ঘুমাই বুঝি? যেদিন চৌধুরী বাড়িতে তোমাকে নিয়ে আসলাম, সেদিন তো সারা রাস্তা আমার হাত ধরে ঘুমিয়েছিলে। আরে সেদিন তো আমি অসুস্থ ছিলাম। তাই বুঝি? তাহলে সেদিন ফুসকা খেতে গেলে সেদিন ও তো ধরেছিলে। আসলে আপনার হাত দুটো আমার ভালো লাগে। তা আর কি কি ভালো লাগে মিসেস? আপনি কি জানেন আপনি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন? বিয়ের পর এটা সব বউদের কমন ডায়লগও হয়ে যায়। বিয়ের আগে তো কত ভালো ছিলেন, কিন্তু এখন? বিয়ের আগে তো তুমি তোমার বাবার মেয়ে ছিলে, এখন তুমি হলে আমার বউ। তোমাকে হালাল ভাবে পাওয়ার আশায় ছিলাম, বুঝতে পারলে? হুম। কিছু খাবে এখন? চকলেট? না, এখন কিছু খাবো না। আচ্ছা, আপনার নানাবাড়িতে কে কে আছে? আমার নানাভাই আর নানুম্নি, এদের 2 ছেলে আর 2 মেয়ে, একজন হলো আমার মা। আমার 2 মামা, বড় মামা আলোক তালুকদার আর ছোট মামা পলক তালুকদার। বড় মামার 2 মেয়ে নিপা আর রূপা, ওরা টুইন, এবার অনার্স 2য় বর্ষে পড়ে। টুইন হলেও ওদের চেহারার মিল নেই। ছোট মামার 1 ছেলে আর 1 মেয়ে। ছেলে পরশ আমার থেকে ছোট, কিন্তু ধুরন্ধর ছেলে, ওর থেকে সবসময় দূরে থাকবে। মেয়ে পালক এবার ইন্টারে পড়ে ফায়েজার সাথে। আমার নানু আর মামিরা ভীষণ ভালো। সবাই একসাথে থাকে। ওহ আচ্ছা। কয়েক ঘন্টা পর দুপুরের দিকে ওরা সিলেট পৌঁছে গেল। ফায়েজারা আগেই পৌঁছে গেছে, ওরা একটু দেরি করে এসেছে। গাড়ি থামতেই পালক বাড়ির সামনে থেকে চিৎকার দিল, মা দাদি তাড়াতাড়ি এসো, আইজান ভাইয়ারা এসে পড়েছে। আসলে পালক, রূপা আর নিপা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। ওরা আসতেই পালক চিৎকার দিল। আইজান নেমেই বলল, আসসালামু আলাইকুম পিচ্ছিরা, তোরা কেমন আছিস? তখন পালক বলল, ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা। আর আইজান ভাইয়া, তুমি আমাদের পিচ্ছি বলছো কেন? আমরা কি এখনো ছোট আছি? আমি এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বুঝতে পারলে? তুই আর ফায়জা কোনোদিন শুধরাবি না। ইন্টারে পড়িস বলে যে ভাব। কিরে রূপা, নিপা, তোরা দুটো চুপ করে আছিস কেন? কেমন আছিস তোরা? তখন রূপা আর নিপা বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এতক্ষণ ইরজা চুপ করে দাঁড়িয়েছিল। হুট করে পালকের নজর পড়ল ইরজার দিকে। কথা বলতে গিয়ে ভুলেই গেছিল ওদের ভাবি আছে। ও গিয়ে ইরজার হাত ধরে বলল, আসসালামু আলাইকুম ভাবি, তোমাকে তো নজরেই পড়েনি। কেমন আছো তুমি? ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? কথা বলে সময় পেলে তো আমার দিকে নজর পড়বে, তাই না পালক? ওহ ভাবি, তুমি আমাকে চেনো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম। তখন পেছনে থেকে বড়মামি বলল, এই তোরা কি ওখানেই সব কথা বলবি? আয় ভেতরে আয়। আইজান ইরজার হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করল। সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করল। ইরজাও তাই। বড় মামি ইরজাকে দেখে বলল, মাশাআল্লাহ আয়েশা আপু, তোমার ছেলের বউ তো ভারী মিষ্টি। তখন আইজান বলল, নানাভাই কোথায়? তার জন্যই তো এখানে আসা। তোর নানাভাই নিজের রুমে আছে। ওহ আচ্ছা। আয়েশা চৌধুরীরা আগেই নানাভাইকে দেখে এসেছে। এখন শুধু আইজান আর ইরজা মিলে নানাভাই এর রুমে প্রবেশ করল। আইজান বলল, আসসালামু আলাইকুম নানাভাই। কেমন আছো তুমি? ওয়ালাইকুমুস সালাম। আগের থেকে ভালো আছি। তা আমার নাতবউ কই? তারে একটু দেখি। তোমার নাতবউ এখানেই আছে।
আইজান ইরজার হাত ধরে এনে বলল, এই যে তোমার নাতো বউ। তখন ইরজা বলল, আসসালামু আলাইকুম নানাভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, আমার নাতো বউ তো ভারী মিষ্টি হয়েছে। এই কথা শুনে আইজান বলল, আমি কি করলা নাকি, আমিও তো মিষ্টি তাই না? আমি মিষ্টি দেখেই আমার বউও মিষ্টি হয়েছে বুঝলে নানাভাই। এই কথা শুনে সবাই হেসে উঠল। ওরা কিছুক্ষণ কথা বলে ওদের বরাদ্দকৃত রুমে চলে গেল। রুমে গিয়ে ইজরা বিছানায় শুয়ে পড়ল, তা দেখে আইজান বলল, ক্লান্ত লাগছে বুঝি? একটু লাগছে, অনেকদিন পর লং জার্নি করলাম তো তাই একটু ক্লান্ত লাগছে। আচ্ছা, ফ্রেশ হয়ে তারপর একটা ঘুম দাও। নানা শ্বশুর বাড়িতে এসেছি, ঘুমালে লোকে কি বলবে? লোকের কথার ধার ধারো নাকি তুমি? সেসব বাদ দিন, আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কি? আপনার নানাভাই অসুস্থ নয়, আপনাকে মিথ্যা বলে এখানে এনেছে। তুমি বুঝতে পারলে কিভাবে? আমার কাছে এটা কোন ব্যাপার হলো? যাই হোক, সকাল বেলা জানলাম আপনার নানাভাই অনেক অসুস্থ, তখন মায়ের মুখটা কাদো কাদো হয়ে গেছিল। কিন্তু এখানে আসার পর মা রিল্যাক্স মুডে আছে। আবার আপনার মামাবাড়ির লোকদেরও কারো মুখে ভয়ের ছাপ দেখলাম না, সবকিছু মনে হয় স্বাভাবিকভাবেই আছে। আপনার নানাভাই এর রুমে আশেপাশে আমি কোন ওষুধ দেখতে পেলাম না, যা ছিল সব ভিটামিন আর প্যারাসিটামল। এমনিতেও অসুস্থ ব্যক্তির রুম যেভাবে থাকে সেরকম তো একেবারেই ছিল না। আপনার নানাভাই যখন কথা বলল তখন ও মনে হচ্ছিল উনি ভালোই আছে, ওনার কোন সমস্যা নেই। তার ওপর ওনার হাতে কিছু খাবারের লেগেছিল। মনে হচ্ছিল হুট করে খাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা আসার পর পালক যে চিৎকার দিল সেটা ছিল সতর্কমূলক চিৎকার। আরও কিছু ব্যাপার আছে, আপনাকে বলবো না, এবার বুঝতে পারলেন এখানে আনার জন্য মিথ্যা বলা হয়েছে। তুমি শিওর? অবশ্য তুমি এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে। জি, 100%। ওকে, তাহলে তো মিস্টার নানাভাইকে একটা উচিত শিক্ষা দিতেই হয়। দুর্ভাগ্যবশত যদি তাকে ডাইনিং টেবিলে খেতে আসতে দেখা যায়, তাহলে তো কথাই নেই। আচ্ছা, সব বাদ, ভালোই হয়েছে অনেক দিন এদিকে আসা হয় না। যাই হোক, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর আমি হব। আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। এখন শুয়ে থাকতেই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। আইজান ফ্রেশ হয়ে এলো। তারপর ইরজা গিয়ে গোসল করে এলোট। ইরজা একটা কলা পাতা রঙের শাড়ি পরল, কারণ তার শাশুড়ি মা তাকে শাড়ি পরতে বলেছে। ও গোসল করে আসতেই আইজান বলল, মাশাআল্লাহ, আমার বউটাকে শাড়িতে কি সুন্দর লাগে। এই প্রথম তোমার এই রূপ দেখলাম। এ কথা শুনে ইরজা লজ্জা পেল। আইজান আবার বলল, মাথাটা তো ভালো করে মুছুনি, এদিকে আসো আমি মুছিয়ে দিচ্ছি। আইজান ইরজাকে এনে ওর সামনে দাঁড় করালো আর মাথা মুছে দিতে লাগলো। তখনই দরজায় নক করল রূপা। ভাইয়া আসবো? হ্যাঁ আয়। রূপা এসে দেখল আইজান ইরজার মাথা মুছিয়ে দিচ্ছে। তা দেখে রূপা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। রূপা শরবত নিয়ে এসেছে। ও তাড়াতাড়ি শরবত রেখেই চলে গেল। আর বলে গেল ওদের নিচে খাওয়ার জন্য ডাকছে। অবশ্য অদ্ভুত দৃষ্টিতে ইরজার দিকে তাকিয়েছিল। কি ছিল ওই দৃষ্টিতে সেটা ইরজা ধরতে পারল না। ও যেতেই ইরজা বলল, আপনার ছোট মামাতো বোনটা একটু চঞ্চল, কিন্তু আপনার বড় মামাতো বোনগুলো এত শান্ত কেন? শান্ত থাকলেও এত শান্ত ছিল না, এইবারই এত শান্ত। কিছু কি হয়েছে নাকি বুঝতে পারছি না। ওহ আচ্ছা, আপনার মামাতো ভাই পরশকে তো দেখলাম না। কেন, তোমার দেখার শখ হয়েছে বুঝি? না, আপনি বললেন না ধুরন্ধর, তাই আমিও দেখতাম কেমন ধুরন্ধর। ওহ আচ্ছা। খাবার টেবিলে সবাই বসে আছে, খাচ্ছে না, কারণ আইজানের নানাভাই নাহিদ তালুকদার বলেছেন তার এখন অনেক ভালো লাগছে, উনি সুস্থ বোধ করছেন, তাই তিনিও এসে ওদের সাথে খাবে। কিছুক্ষণ পর নাহিদ তালুকদার আস্তে আস্তে এসে টেবিলে বসল, তা দেখে আইজান মুচকি হাসল। আজকে নাহিদ তালুকদারের ফেভারিট খাবারগুলো রান্না হয়েছে। তা দেখে নাহিদ তালুকদার খুশি হয়ে গেলেন। খাওয়া নিয়ে সে কোন কম্প্রোমাইজ করে না। কিন্তু যখনই তিনি খেতে নিবেন তখন আইজান বলল, আহা নানাভাই, তুমি না অসুস্থ, তোমার কি এত ভারী খাবার খেলে চলবে? আমি ছোট মামিকে বলেছি, সে তোমার জন্য ভেজিটেবল স্যুপ বানিয়েছে। এখন তুমি সেটা খাবে। এই কথা শুনে নাহিদ তালুকদার মেকি হেসে বলল, আহা আইজান, আমি এখন অনেক সুস্থ আছি, তাই এগুলো খেতে পারবোট। না নানা ভাই, তুমি পারবে না। তোমার অসুস্থতার কথা শুনে আমি এক ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার বলেছে তোমাকে ভারী খাবার না দিতে। আরে একটু খেলে কিছুই হবে না। একটুও না। নাহিদ তালুকদার মুখটাকে অসহায় বানিয়ে ফেলেছে, বাকি সবাই ওনার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। তখন ইরজা বলল, আপনি এমন করছেন কেন? নানা ভাই তো বলল একটু খাবে, একটু খাক না। একটু খেলে কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, নাতবউ ঠিকই বলেছে, একটু খেলে কিছুই হবে না। খাই না। না মানে না ছোট মামি, নানাভাই এর স্যুপ কোথায় দাও?
আইজানের ছোট মামি স্যুপটা সামনে রাখল। তখন আইজান বলল, সবাই খাওয়া শুরু করো। নাহিদ তালুকদার 1 চামচ স্যুপ মুখে দিল। অনেক কষ্টে গিলল। তা দেখে আইজান আর ইরজা মুচকি হাসল। তখন আইজান বলল, নানা ভাই, এই হাঁসের মাংসটা বড় মামি যা রেঁধেছে নাকি বলবো। মনে হচ্ছে অমৃত। আর বড় চিংড়ি মাছটা জাস্ট দারুণ, কোন কথা হবে না। আইজান সবাইকে আগেই বলে দিয়েছে যাতে কেউ কিছু না বলে খাবার টেবিলে এসেই সবাইকে ধরে, ওর কথায় ভয় পেয়ে সবাই বলে দেয় নাহিদ তালুকদার অসুস্থ না। তাই ও বলে ও কিছু একটা করবে, কেউ যেন কিছু না বলে। তাই সবাই নাহিদ তালুকদার এর অবস্থা দেখেও কিছু বলছে না। তখন নাহিদ তালুকদার বলল, আইজান প্লিজ, 1 পিস খাবো, জাস্ট একটা। সব কিছুর আগে তোমার শরীর বুঝতে পারলে এখন ভারী খাবার খেলে তুমি এমনিতেই অসুস্থ, আরও অসুস্থ হয়ে পড়বে। আমি সেটা হতে দিতে পারি না, তাই না? আমি অসুস্থ নই। আরে কি বলছো, তোমার অসুস্থতার কথা শুনেই তো আমরা আসলাম, এখন বলছো অসুস্থ নও। আরে এমনি বললে তো তুই আসিস না, তাই বলেছি। সবাইকে দেখতে ইচ্ছে করছিল, তোকে বললে তো তুই বলতি আমি পারবো না নানা ভাই, আমার কাজ আছে। তাছাড়া নাতবউ কেউ তো দেখার ছিল, তাই। এখন যদি বলি তুমি খাওয়ার জন্য মিথ্যা বলছো। আমি সত্যিই বলছি আমি অসুস্থ নই। প্রমাণ কি যে তুমি সত্যি বলছো? আমি একদম সত্যি বলছি, তোকে এখানে আনার জন্যই মিথ্যা বলেছি। আর অসুস্থ মানুষ কি এত তাড়াতাড়ি সুস্থ হয়? আমাকে বললেই পারতে, তাই বলে মিথ্যে বলবে? এর শাস্তি হিসেবে তোমার দুপুরের খাবার এই স্যুপ। তখন ইরজা বলল, আপনি শুধু মিথ্যেটাই দেখলেন, এই মিথ্যের পেছনে আপনার জন্য লুকিয়ে রাখা ভালোবাসা দেখলেন না। এই কথা শুনে সবাই ইরজার দিকে তাকালো, মেয়েটা এইটুকুতেই বুঝে ফেলল নাহিদ তালুকদার আইজানকে কতটা ভালোবাসে। সত্যি নাহিদ তালুকদার আইজানকে সবার থেকে বেশি ভালোবাসে, কারণ তার ছেলেমেয়ের মধ্যে আইজান ছিল প্রথম পুত্র সন্তান। আর ছোটবেলার আইজান ওর নানাভাই এর সাথে বেশিক্ষণ থাকত। এই জন্য আইজানের প্রতি একটু টান অনুভব করে। কেউ কিছু বলছে না দেখে ইরজা বলল, নানা ভাই তুমি খাও তো, আমি দেখব উনি কি করে, তুমি খাও। তখন নাহিদ তালুকদার হেসে বলল, এই তো আমার দলের লোক পেয়ে গেছি। এখন আর আইজান কিছু বলতে পারবে না। তো মিসেস আইজান, আপনি কি আমার মিসেস হবেন? এই কথা শুনে সবাই হেসে ফেলল। তখন আইজান বলল, আমার বউ বলল দেখে কিছু বললাম না, বুঝলে। কিন্তু আমার বউকে আমি কাউকে দেব না। এখন খাও, এই নাও, আমি তোমায় বেড়ে দিচ্ছি। আইজান নাহিদ তালুকদার খাবারকে বেড়ে দিল। সবাই হাসি মজার সাথে খাবার খেল। ইরজা রুমে এসে শুয়ে পড়ল, ও অনেকটাই ক্লান্ত। বিকেল ইরজা ঘুম থেকে উঠে পড়ল। কখন যে চোখ লেগে গেছে ও বুঝতেই পারেনি। ও চোখ খুলে দেখল আইজান ওর পাশে নেই। ও ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। তারপর নিচে আসলো, নিচে আসতেই দুটো নতুন মুখ দেখতে পেল। আয়েশা চৌধুরী ইরজাকে দেখে এগিয়ে এসে ওকে নিয়ে বলল, আপা, ও হচ্ছে ইরজা, আমার আইজানের বউ। ইরজা, ও হচ্ছে আমার বড় বোন, তোমার খালাম্নি। তা শুনে ইরজা বলল, আসসালামু আলাইকুম খালাম্নি। কেমন আছেন? ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। গ্রামের মেয়ে হলে কি হবে, আদব কায়দা ভালোই দেখছি। এই কথা শুনে ইরজা ওনার দিকে তাকালেন। আর মুচকি হেসে বলল, তা খালাম্নির, আপনি কি মনে করেন গ্রামের মেয়েরা আদব কায়দা জানে না? না, আমি ঠিক ওটা বলিনি। আচ্ছা যাই হোক, ও হচ্ছে আমার মেয়ে প্রিয়া। তখন প্রিয়া বলল, ও তাহলে তুমিই আইজানের বউ? জি, কেন? তুমি তো গ্রামের মেয়ে, তাহলে বলো তো আইজানকে কিভাবে ফাঁসালে? তখন আয়েশা চৌধুরী বললেন, প্রিয়া, এটা রকমের ব্যবহার। আমি কি ভুল কিছু বলছি? না হলে দেখো, এত মেয়ে থাকতে আইজান 2 মাসের জন্য গ্রামে গেল আর বিয়ে করে ফেলল, নিশ্চয়ই মেয়েটা ফাঁসিয়েছে, তাই বাধ্য হয়েই আইজান ওকে বিয়ে করেছে। এই কথা শুনে ইরজা অসহায় চোখে আয়েশা চৌধুরীর দিকে তাকালো। তখন পেছনে থেকে আইজান বলল, আমার বউ আমাকে না, আমি ওকে ফাঁসিয়েছি যাতে ও আমাকে বিয়ে করে, তাই না বউ? এই কথা শুনে সবাই আইজানের দিকে তাকালো। আইজান মুচকি হেসে দাঁড়িয়ে আছে। আইজান এগিয়ে এসে বলল, প্রিয়া, ভুলেও এরপর থেকে আমার বউয়ের নামে কিছু বলবি না। না হলে ভুলে যাব তুই আমার খালাতো বোন। এই মেয়েটার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? আমার বউকে কিছু বললে আমি তা কখনোই মেনে নেব না। সে গ্রামের মেয়ে, তো কি হয়েছে, তোদের মতো লোকের থেকে গ্রামের লোকেরা অনেক ভালো। আইজান ইরজার হাত ধরে রুমে চলে গেল। বাকি সবাই অবাক হয়ে আইজানকে দেখল। আইজান ওর বউকে নিয়ে কত প্রসেসিভ। আইজান রুমে এসেই বলল, তুমি কিছু বললে না কেন? আমি বলার সুযোগ পেলাম কোথায়? আপনিই তো বললেন, তাছাড়া প্রথম দিনেই যদি সবার মুখের ওপর কথা বলি তাহলে সেটা মায়ের অসম্মান করা হয়। বুঝতে পেরেছি। চলো ঘুরতে যাই। কোথায়? সিলেট এসেছি, চা বাগান দেখব না, তাই কখনো হয়? শাওনের কি খবর? আজ রাতে ওর একটা খবর করব। ও তো এখন সিলেটেই, তাই না?
হুম, কাল ফিরেছে। আপনার টিম আসবে কখন? এসে পড়েছে তোমার ভাইরাও। আজ শাওনের খবর আছে। এই জন্যই ঘুম থেকে উঠে আপনাকে পাশে পাইনি। হুম, তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম। চলো তোমার ভাইয়ার সাথে দেখা করে আসি। এখন বের হলে ফাইজা, তিশা, নিপা, রূপা আর পালককেও নিয়ে যেতে হবে। ওদের না নিলে বিষয়টা খারাপ দেখায়। তা ঠিক বলেছ। আপনি ভাইয়াকে চা বাগানে আসতে বলুন, আমরা দেখা করে নেব। ঠিক আছে। ওরা সকলে চা বাগানে ঘুরতে গেল। আইজান ইরজার হাত ধরে সবকিছু দেখাচ্ছে। ওরা পেছনে আর সবাই সামনে। সবার সাথে প্রিয়াও এসেছে, অবশ্য ওকে কেউ বলেনি। হুট করে ফাইজার আওয়াজ পেয়ে ওরা দুজন তাড়াতাড়ি ওখানে গেল। ফাইজা একটা ছেলের সাথে ঝগড়া করছে। ছেলেটা ছবি তুলতে তুলতে ফাইজার পায়ে পাড়া মেরেছে, সেটা নিয়েই ঝগড়া হচ্ছে। ছেলেটা সরি বলেছে, তবুও ফাইজা শুনছে না। তখন আইজান গেল ওখানে আর ফাইজাকে থামিয়ে বলল, কি হয়েছে, ঝগড়া করছিস কেন? তখন ছেলেটা বলল, আসলে ভাইয়া আমি চা বাগানের কিছু ছবি তুলছিলাম, পেছাতে পেছাতে ওনার পায়ে পাড়া লাগে, আমি সরি বলেছি কিন্তু উনি শুনতে চাইছে না। মিথ্যে বলছে ভাইয়া, আমি জানি ছেলেটা ইচ্ছে করে আমার পায়ে পাড়া মেরেছে। আপনার সাথে আমার কোন শত্রুতা আছে নাকি যে আমি আপনাকে ইচ্ছে করে পাড়া মারব? আপনাকে তো আমি। তখন ইরজা বলল, ফাইজা থামো, উনি তো তোমায় সরি বলেছে। ভাবি তুমি জানো না আমি কত ব্যথা পেয়েছি। আমার পায়ে ব্যথা লেগেছে, ওনার সরি বলায় কি আমার পায়ের ব্যথা গায়েব হয়ে যাবে? আরে উনি তো ইচ্ছে করে তোমায় মারেনি, তাই না? ভাইয়া ওর হয়ে আমি সরি বলছি। আপনি এখন যান। ইটস ওকে আপু। বলেই ছেলেটা চলে গেল। ইরজা ফাইজার হাত ধরে সবার থেকে দূরে এনে বলল, ফাইজা কি হয়েছে বলো তো, এরকম ব্যবহার কেউ করে? আরে ভাবি তুমি গল্প পড়ো না, সব নায়িকা নায়কদের সাথে কোন কারণ পেলেই ঝগড়া করে, তাই আমিও করলাম। আমারও ইচ্ছে হলো কোন ছেলের সাথে ফিল্মি স্টাইলের ঝগড়া করতে। তাই করলাম। তুমি আর তোমার ইচ্ছে দুটোই বেকার। হি হি হি। এখন না হেসে চলো তো। ওরা সবাই আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করল। তারপর সবাই বাড়ি ফিরে এলো। রাতে সব কাজিনমহল ছাদে আড্ডা দেবে বলে মনস্থির করল। সবাই সেখানে পৌঁছে গেছে, শুধু ইরজা, আইজান আর প্রিয়া যায়নি। কিছুক্ষণ পর ফাইজা গিয়ে ইরজাকে নিয়ে এলো, আইজান কোথায় যেন গেছে। ও আসতেই বলল, পালক বলল, ভাবি কোথায় ছিলে, আমরা সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। রুমেই ছিলাম। ভাবি তোমাদের কি লাভ ম্যারেজ? পালকের কথা শুনে তিশা আর ফাইজাও ইরজার দিকে তাকালো, কারণ ওরাও এ বিষয়ে জানে না। ইরজা মুচকি হেসে বলল, একদিক থেকে আমাদের লাভ ম্যারেজও না, আবার এরেঞ্জ ম্যারেজও না। আরেক দিক থেকে লাভ ম্যারেজও আবার এরেঞ্জ ম্যারেজও। মানে বুঝলাম না, ভাইয়া তো তোমাকে বিয়ে করে এনেছে। হুম এনেছে তো, তবে আমাদের ভেতরে লাভের মতো কিছুই হয়নি। তার মানে তোমরা প্রেম করনি? না। ও আচ্ছা, তাহলে তোমাদের বিয়েটা হলো কিভাবে? যেভাবে সবার হয়, তিন কবুল পড়ে। হেয়ালি করছো কেন? বলো না। উহু, এই জিনিসটা আমার আর ওনার মাঝে সিক্রেট, তবে একদিন তোমাদের বলবো। আজ থাক। বলো না। কিছু জিনিস অজানাই ভালো। আজ থাক। তখনই প্রিয়া আর পরশ এলো। পরশ বলল, তাহলে এটাই হলো আমাদের আইজান ভাইয়ার বউ। এই সুইট ভাবি, আমি হলাম তোমার দেবর। ইজরা ওকে দেখে একটু অস্বস্তি হলো। এমনিতেও ভালো করেই সব ঢাকা আছে। ইরজা জোরপূর্বক হেসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুমুস সালাম। ভাইয়া কই? তখন পেছনে থেকে আওয়াজ আসলো, এই তো আমি। আমায় মিস করছিলিস বুঝি? আরে ভাইয়া, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা তুই কোথায় ছিলিস, পেলামই না তোকে আসার পর থেকে। ওই একটু কাজে। আচ্ছা বাদ দে ইরজা, একটু রুমে এসো তো। আসছি। বলেই ইরজা উঠল। আর আইজানের সাথে চলে গেল। ওরা যেতেই প্রিয়া বলল, এদের ঢং দেখে বাঁচি না। ইরজা রুমে যেতেই আইজান বলল, শাওন মারা গেছে। কি বলছেন কি আপনি? হুম সত্যি বলছি, আজ আমরা ওকে ধরতে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম ও মরে পড়ে আছে। এই কথা শুনে ইজরা ওখানেই বসে পড়ল আর চোখ টলমল করে উঠল। ও বলল, এখন কি করব আমরা, এখন কিভাবে জানবো বাবাকে কে মেরেছে? ওই লোকটা বলেছিল শাওনের ওপর ও একজন আছে। কিছুই বুঝতে পারছি না। আমি শিওর ও জেনে গিয়েছিল আপনারা শাওনকে ধরতে যাচ্ছেন। তাই ওকে মেরে ফেলেছে। হুম, এটা তারই কাজ, কারণ ওখানে একটা চিঠি ছিল, ওখানে লেখা ছিল তাকে ধরা সহজ কাজ নয়। কিন্তু আমি বুঝতে পারছি না, এটা তো আমি কাউকে জানাইনি, তাহলে আমাদের কোন কাছের মানুষ নয় তো? এটা শুনে আইজান ও চিন্তায় পড়ে গেল। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না ও। ইরজা মন খারাপ করে বেকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আইজান গিয়ে ইরজার পাশে দাঁড়ালো। আর বলল,
সে কি জানে তার প্রেমিক পুরুষ তার মন খারাপ সহ্য করতে পারে না। ইরজা আকাশ পানে চোখ রেখেই বলল, সে জানে বলেই তো মন খারাপ করে না। কিন্তু প্রেমিক পুরুষ কি জানে তার ব্যক্তিগত চাঁদ মন খারাপ করে না, মুগ্ধ চোখে রাতের শান্ত প্রকৃতি অনুভব করছে। এটা কিন্তু অন্যায়, তার প্রেমিক পুরুষকে রেখে একা একা প্রকৃতি অনুভব করছে। তার প্রেমিক পুরুষ যে তার শুভ্রপরীর দিকে তাকিয়ে গহীন অনুভবে ব্যস্ত ছিল, তাই তো তাকে ডাকেনি। ইরজা এবার আইজানের দিকে তাকিয়ে মুচকি হাসল। কারণ আইজান পেছনে থেকে তার শুভ্রপরীর দিকেই তাকিয়েছিল। আইজান ওর হাসি দেখে বলল, মাশাআল্লাহ, চাঁদের আলোয় তো আমার ব্যক্তিগত চাঁদকে দারুণ লাগছে। মনে হচ্ছে এক টুকরো চাঁদ মাটিতে নেমে এসেছে। যাকে ভালোবাসা যায় তার সবকিছুই ভালো লাগে। তো মাই ডিয়ার শুভ্রপরী, চলেন একটু নিশি রাতে নির্জনে হেঁটে আসি। এখন? এখন? তুমি জানো না স্ত্রীর সাথে নির্জনে হাঁটা সুন্নত? সেটা জানি তো, কিন্তু এখন বাজে রাত 11টা, তার ওপর আপনার নানাবাড়ি, এখন কিভাবে বের হব? কেউ যদি টের পায়? আরে টের পেলেই কি? আমি কি অন্যের বউকে নিয়ে যাচ্ছি নাকি? আমি তো আমার বউকে, মানে আমার ব্যক্তিগত চাঁদকে নিয়ে যাচ্ছি, তাতে কার বাপের কি? কারো বাপের কিছু না, কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে ব্যাপারটা বাজে দেখাবে। ধুর, কিছু হবে না, চলো তো। এই সত্যি করে বলো তো, তুমি আমার সাথে যেতে চাইছো না? আরে যেতে তো চাইছি। আমারও মন চাচ্ছে প্রকৃতিটাকে আরো কাছে থেকে দেখতে। তাহলে ভাবছো কি তোমার জামাই তোমার সাথে আছে? চলো। আইজান ইরজার হাত ধরে ড্রয়িং রুমে আসলো, কাউকে না দেখতে পেয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেল। আইজান আর ইরজা রাস্তা দিয়ে হাঁটছে, ইরজা আইজানের এক হাত জড়িয়ে ধরে হাঁটছে। তা দেখে আইজান বলল, আমার হাত দুটো তোমার এত ভালো লাগে কেন? যখনই সুযোগ পাও আমার হাত ধরো। আপনার হাত ধরলে কেমন যেন শান্তি লাগে। এই বিশ্বস্ত হাতটাই তো আমার শক্তি, আমার আস্থা। একটা গান গাইবে শুভ্রপরী? আমি তো তেমন গান পারি না, মূলত আমি গান শুনি না। আপনি গান, আমি শুনি। আমার শুভ্রপরী যখন বলেছে তাহলে তো গাইতেই হয়। এই গানটা আমার শুভ্রপরীর জন্য। বলেই আইজান গান শুরু করল। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, আমি তোমার বিরহে রহিব বিলীন। তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। পুরো গানটা আইজান ইরজার চোখের দিকে তাকিয়ে গাইল। গান গাওয়া শেষে আইজান দেখল ইরজা ওরা দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আইজান বলল, কি মিসেস, হারিয়ে গেলেন নাকি? ইরজার হুঁশ আসতে ইরজা বলল, হারিয়ে গিয়েছিলাম প্রেমিক পুরুষের সুখের রাজ্যে। কিন্তু আমি আর কারে ভালোবাসবো? আর আপনাকে ছাড়া কোথায় যাব যেখান থেকে ফিরে আসবো না? আরে ওটা তো গানের মাঝে ছিল। আমি থাকতে তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারবে না। কারণ আমি দেব না। তোমার প্রেমিক পুরুষ কিন্তু দয়ালু নয়। সে তোমার ব্যাপারে অনেক স্বার্থপর। মিসেস ইরজা আজরিন চৌধুরী শুধু ফুয়াদ আইজান চৌধুরীর ব্যক্তিগত চাঁদ, তার শুভ্রপরী। তাই বুঝি? তাই। আইজান কিছু বলল না, মুচকি হেসে তার ব্যক্তিগত চাঁদের সাথে চলতে লাগল। ওরা হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে পড়েছে। ওখানেই একটু দূরে একটা চায়ের দোকান দেখতে পেল। আইজান ইরজাকে দাঁড় করিয়ে 2 কাপ চা নিয়ে এলো। ইরজার হাতে 1 কাপ দিয়ে খেতে খেতে বলল, নিস্তব্ধ প্রকৃতির মাঝে 1 কাপ চা খাওয়ার অনুভূতি কিন্তু মন্দ নয়। তখন ইরজা মুচকি হেসে বলল, সঙ্গে যদি থাকে ভালোবাসার মানুষটি তাহলে তো কথাই নেই। এটা ঠিক বলেছ, ভালোবাসার মানুষটি সঙ্গে থাকলে সবকিছুই ভালো লাগে। তা মিসেস মিস থেকে তো মিসেস হয়ে গেলে, এখনো তো বললে না ভালোবাসি। সে কি অনুভব করে না তার ব্যক্তিগত চাঁদ তাকে ভালোবাসে কিনা? সে তো তার ব্যক্তিগত চাঁদকে সর্বদা গহীন অনুভব করে। তবে কি বলতো, মাঝে মাঝে প্রকাশটাও করতে হয়, তাহলে নাকি সম্পর্ক অনেক মিষ্টি হয়। আমাদের সম্পর্ক তিতা ছিল কবে? সব সময় তো মিষ্টিই ছিল। ইস, দিলে তো নিরামিষ মহিলা আমার রোমান্টিক মুহূর্তটাকে নষ্ট করে। কি সুন্দর মিষ্টি কথা হচ্ছিল, আর তুমি সেখানে তিতা নিয়ে এলে। এই কথা শুনে ইরজা হেসে উঠল। আর আইজান অসহায় ফেস করে বলল, তোমার সাথে কথা নেই আরি। তা শুনে ইরজা আইজানকে ওর দিকে ঘুরিয়ে বলল, ভালোবাসা অনেক দামি শব্দ। ভালোবাসি বললেই শুধু ভালোবাসা হয় না। ভালোবাসা হচ্ছে দুটো মনের গহীন অনুভব। আমাকে একটু ভালোবাসি বললে কি হয় শুনি? অনেক কিছু হয়, আপনি বুঝবেন না। এখন চলুন বাড়ি ফিরে যাই। চলো। আইজান আর ইরজা চা শেষ করে বিল মিটিয়ে বাড়ির পথ ধরল। কিন্তু বাড়িতে ঢুকতে যাবে তখন ওরা দেখল পরশ একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে। এটা দেখে ওরা একটু দূরেই দাঁড়িয়ে রইল যাতে ওদের না দেখতে পায়।
ও যেতেই আইজান বলল, ইরজা তুমি ভেতরে যাও, আমি দেখছি পরশ এত রাতে কোথায় যায়। এত রাতে যখন যাচ্ছে তাহলে নিশ্চয়ই কোন ঘাপলা আছে। এমনিতেও আমার মনে হয় ও কোন অবৈধ কাজ করে। তুমি যাও, আমি দেখছি। আপনি একা যাবেন কেন? যদি কোন বিপদ হয়। তোমার জামাইকে ভুলে গেলে বুঝি? আমার কাছে সবসময় রিভলভার থাকে। তুমি ভেতরে যাও, আমি দেখছি। আমিও যাই না। এমনিতেও ভেতরে গিয়ে আরো টেনশন হবে। আচ্ছা ঠিক আছে। কিরে পরশ, এসেছিস? কেউ দেখতে পায়নি তো? হ্যাঁ ছোট বসো, কেউ দেখতে পায়নি। মাল এনেছিস? হুম, এই ব্যাগে সব আছে। 3টা লেটেস্ট মডেলের বড় বন্দুক আর অনেকগুলো ড্রাগস। সাবাস। এগুলো সব তো বসো এর কাছে ছিল। আমি ওগুলো আনতে গেছিলাম। ওগুলো আনার পর কিছু দূর যেতেই একটা গুলির আওয়াজ শুনি। পরে ওদিকে গিয়ে দেখি বসো পড়ে আছে। কেউ বসকে গুলি করছে। এই কথা শুনে পরশের সামনে থাকা লোকটা বিচ্ছিরি ভাবে হাসতে লাগলো আর বলল, ওর সময় ফুরিয়ে গেছিল তাই মরে গেছে। এমনিতেও ভালো সময় বেশি দিন থাকে না। এখন আমি আর তোদের ছোট বসো নাই, আমি হলাম তোদের একমাত্র বসো, বুঝতে পারলি? আপনি কি জানেন ওনাকে কে মারছে? আমি মেরেছি আর আমি জানবো না। এ কথা শুনে পরশ এক পা পিছিয়ে গিয়ে বলল, কি আপনি মেরেছেন? হুম, তুই যদি মুখ খুলিস তাহলে মনে কর আজই তোর শেষ দিন। এ কথা শুনে পরশ ভয় পেয়ে গেল। আর ভয় বলল, না না বস, আমি কাউকে বলবো না। কিন্তু আপনি তারে মারলেন কেন? টাকার জন্য আর সবার ওপরে উঠার জন্য। শাওনও তার বসরে মারছিল বশ হওয়ার জন্য, তাই আমি ওরে মারলাম বশ হওয়ার জন্য। অন্ধকার জগতের বস্ট। ওরে মারার জন্য 1 কোটি টাকা দিছে আমারে। সব শুনে পরশ অবাক হয়ে বলল, কে দিছে? তখন লোকটি ধমক দিয়ে বলল, তোর এত জানতে হবে না। তুই তোর মতো কাজ করে আর ভুলেও যদি আমারে ধোকা দেওয়ার কথা ভাবস তাহলে সে ঘুরে বালি। না না, আমি কাউরে বলবো না, আমি ধান্ধায় ঢুকছি টাকার জন্য। কে কেমনে কি করলো তার জানার দরকার নাই। না দরকার হইলেই ভালো, এই নে তোর ভাগের টাকা, এখানে 10 লাখ আছে। কাল যদি এগুলো পাচার করতে পারোস তাহলে আরো 10 লাখ পাবি, এখন যা। আমি বুঝি না তোর মতো পোলা এরকম কাজ করে কেন। পরশ যেমন চোরের মতো এসেছিল তেমনই চোরের মতো চলে গেল। অবশ্য ব্যাগটা রেখে গেল। এদিকে আইজান আর ইরজা সবকিছু শুনল, সাথে সব রেকর্ডও করে নিল। সব শুনে আইজান কাউকে কল করল। আর কথা শেষ করে বলল, আল্লাহ তায়ালা একটা দরজা বন্ধ করলে আরেক দরজা খুলে দেন। আমরা এতক্ষণ মন খারাপ করছিলাম, কোন ক্লু পাচ্ছিলাম না বলে, কিন্তু এখন। তখন ইরজা মুচকি হেসে বলল, আল্লাহ তায়ালা আল কোরআনে বলেছেন, আল্লাহ যদি আপনার কল্যাণ চান, তবে তার অনুগ্রহ রদ করার মতো কেউ নেই। সূরা ইউনুস 107। তা শুনে আইজান বলল, হুম। তো চলো এবার কাজে লেগে পড়ি। ওরাও এসে পড়বে। কিন্তু দুঃখ লাগছে ব্যাটা আজকেই নতুন বশ হলো, 1 কোটি টাকাও পেল কিন্তু ভোগ করতে পারল না। সত্যিই এটা দুঃখজনক। ইরজা কিছু বলল না, মুচকি হাসল। পরের দিন সকালে ইরজা আর আইজান নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। কফিটা আইজানই বানিয়েছে। এখনো কেউ ঘুম থেকে উঠেনি। ওরা কাল রাতে একটুও ঘুমায়নি। এতে অবশ্য তাদের সমস্যা হচ্ছে না। তবে ইরজার চোখ দুটো একটু লাল হয়ে আছে। আইজান আর ইরজা কিছু বলছে আর কফি খাচ্ছে। তখন আয়শা চৌধুরী, আইজানের বড় মামি, ছোট মামি নিচে নামল। আর ওদের এভাবে দেখে আইজানের বড় মামি বলল, তোমরা কখন নিচে এসেছো? তখন আইজান বলল, এই তো মামি, একটু আগেই। নামাজ পড়ে কফি খেতে ইচ্ছে করছিল, তাই কিচেনে এসে বানালাম। তুমি কিন্তু আবার কিচেনে ঢোকার জন্য মাইন্ড করো না। কফি খেতে ইচ্ছে করছিল, আমাদের ডাকবে না? আমরা বানিয়ে দিতাম। ধুর মামি, তুমি যে কি বলো না। কফি তো এর জন্য আবার তোমাদের ডাকবো? তখন আয়শা চৌধুরীর চোখ গেল ইরজার দিকে, উনি ইরজার দিকে তাকিয়ে বলল, ইরজা মা, রাতে ঘুম হয়নি বুঝি? চোখ দুটো কেমন লাল হয়ে আছে। তখন ইরজা আমতা আমতা করে বলল, আসলে মা, নতুন জায়গা তো তাই ঠিকমতো ঘুম হয়নি। সমস্যা নেই মা। তখন পেছনে থেকে আওয়াজ আসলো, গ্রোয়ামের মেয়ে তো, তাই ভালো পরিবেশে একটু অস্বস্তি হচ্ছিল। তা গ্রোয়ামের ইনি দেখি আবার কফিও খায় দেখছি। এই কথা শুনে সবাই পেছনে তাকালো, ওখানে প্রিয়া আর ওর মা দাঁড়িয়ে আছে। তাদের পেছনে রূপা, নিপা, পালক, তিশা আর ফায়েজা। এবাড়ির সকলেই খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে। আইজানের রাগ হলেও ও কিছু বলল না, কারণ সে দেখতে চায় ইরজা কি বলে। ইরজা মুচকি হেসে বলল, একটু অস্বস্তি তো হচ্ছে, তবে পরিবেশ দেখে না, আপনার কথা শুনে। আর বাকি রইল কফির কথা। কেন আপু, কফির প্যাকেটে কি লিখা ছিল এটা শুধু শহরের মানুষদের জন্য? গ্রামের মানুষদের জন্য নয়?
এই কথা শুনে প্রিয়া একটু থতমত খেয়ে গেল। বাকি সবাই মুচকি মুচকি হাসছে। প্রিয়া নিজেকে সামলিয়ে বলল, না সেটা লেখা নেই, তবে গ্রামের লোকেরা এসব কফি চোখে দেখেছে নাকি? এই কদিনেই দেখি বলল কি আদব কায়দা শিখে গেছো। কেন চোখে দেখবে না কেন? গ্রামে কি কোন দোকান পাট নেই যে গ্রামের মানুষ কফি চোখে দেখবে না? আচ্ছা আপনি কি কখনো গ্রামে গেছেন? এখন গ্রামে গিয়ে দেখবেন সব গ্রামই এখন অনেক উন্নত হয়ে গেছে। আসলে দেশ উন্নতির দিকে গেলে কি হবে, মানুষের মন তো উন্নত হতে পারেনি। এই কথা শুনে অপমানে প্রিয়ার মুখ থমথমে হয়ে গেল। তখন আয়শা চৌধুরী বললেন, ইরজা প্রথম দিন থেকেই কফি খায়। আমার বৌমাকে একদম কিছু বলবে না প্রিয়া। কিছু বলছি না বলে ভেবো না বারবার তোমাকে বারবার ছেড়ে দিব। আর ওর বলল কি আদব কায়দা ওর শিখতে হবে না, কারণ ও জন্ম থেকেই। তখন আইজান বলল, এই তোমরা সকাল সকাল কি শুরু করেছো? আর প্রিয়া তোকে বলেছি না আমার বউয়ের সাথে বুঝে শুনে কথা বলতে? করে নিলি তো বেইজ্জতি। চলো বউ, এখন তো কফি খাওয়া শেষ, আমরা রুমে যাই। আইজান ইরজার হাত ধরে রুমে চলে গেল। আর আয়শা চৌধুরীকে ইশারা দিয়ে বলল যাতে কিছু না বলে। প্রিয়াও রেগে মেগে ওখান থেকে চলে গেল। পেছনে থেকে ফাইজা তিশাকে বলল, মা ঠিক কি বলতে চাইছিল বলো তো তিশা আপু? ভাবির বলল কি আদব কায়দা শেখার প্রয়োজন নেই ভাবি জন্ম থেকেই? আমিও বুঝতে পারছি না। সব মাথার ওপর দিয়ে গেল। আর তোর খালাতো বোনও কি রকম সবসময় ভাবিকে নিয়ে এটা ওটা বলতেই থাকে। অবশ্য ভাবিও আমাদের কম যায় না, মুখের ওপর জবাব দেয়। ওরা অন্য কথা বলতে বলতে চলে গেল। তখন আয়শা চৌধুরীকে তার বোন বলল, আয়েশা তুই তোর ছেলের বউয়ের জন্য আমার মেয়েকে কথা শোনালি। কেন আপা, তোমার মেয়ে কি অনেক ভালো কাজ করেছে যে তাকে বাহবা দিব? দেখো আমার বৌমার নামে আমি কিছু শুনবো না। আমার বৌমা কোথা থেকে এসেছে কি করেছে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। তাই তোমাদের কেউ বলছি একদম ইরজাকে কিছু বলবে না। আয়েশা চৌধুরী ওখান থেকে চলে গেল আর ওনার বোন ও রেগে মেয়ের মতো চলে গেল। নাস্তা খাওয়ার সময় আইজান ওর নানাভাইকে বলল, নানাভাই আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা ফিরতে হবে। আইজানের কথা শুনে সকলে আইজানের দিকে তাকালো। নাহিদ তালুকদার বলল, আজকেই যেতে হবে, কালই তো এলে। আর তোমার তো আরো দুদিন ছুটি ছিল। আসলে নানাভাই আমি অনেকদিন যাবত একজনকে ধরার চেষ্টা করছিলাম, ফাইনালি কাল রাতে তাকে ধরতে পেরেছে আমার টিম। স্যার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে, কারণ তার সবকিছুর ডিটেলস আমার কাছে। আমি না গেলে তারা কিছুই করতে পারছে না। তাহলে আর কি করার, যেতে যখন হবে তাহলে যাও। তবে নাতবউ যাবে না? না নানা ভাই, তোমার নাতবউকে আমার সাথে যেতে হবে। মা বাবা ফাইজা আর তিশা থাকুক। আমাদের দুজনকে যেতে হবে। তখন আইজানের নানুম্নি বলল, তোমার কাজ আছে কিন্তু নাতবউয়ের তো নেই। তাই নাতবউ কোথাও যাচ্ছে না। তাছাড়া নাতবউ এর সাথে আমার কত কথা বাকি। সরি নানুম্নি, তোমার কথা রাখতে পারলাম না। তা কথা বলবে সব তিশার বিয়ের জন্য রেখে দাও, তখন করে নিও। এই নাতবউ তুই কিছু বল। তখন ইরজা বলল, আমি কি বলবো নানুম্নি, আপনার নাতি কি আমার কথা শুনবে? তখন নাহিদ তালুকদার বললেন, কালো না শুনলো তাহলে আজ শুনবে না কেন? তখন আইজান বলল, তোমরা যাই বলো না কেন আমি আমার বউকে রেখে যাচ্ছি না। তখন আয়শা চৌধুরী বললেন, সবাই এত করে বলছে তখন রেখে জানা। দুদিনের তো ব্যাপার। তখন নাহিদ তালুকদার বললেন, আইজান সবাই চাইছে ইরজা থেকে যাক, তাহলে রেখে যাও না। তোমরা তো আর রোজ রোজ এখানে আসো না। সরি নানাভাই, মাফ করো, আমি এখন কারো কথা রাখতে পারলাম না। কিন্তু তখন ইশতিয়াক চৌধুরী বললেন, বাবা ওদের যেতে দিন, আইজান যখন এত মানা করছে তাহলে নিশ্চয়ই কোন কারণ আছে। আচ্ছা ঠিক আছে। আইজান আর ইরজা খাবার খেয়ে ওপরে চলে গেল। ইরজা ওপরে যেয়ে বলল, সবার মন খারাপ করে এভাবে যাওয়া কি ঠিক হবে? ইচ্ছে থাকলেও উপায় নেই। কারণ যাওয়াটা জরুরি, তাছাড়া তুমি তো সব জানোই। তাছাড়া ও জেনে গেছে আমরা সিলেট আছি। আর আমি শিওর তোমাকে ও চেনে, তাই রিস্কের মধ্যে তোমাকে রেখে যাব না। তুমি কি সেটা না জানলেও তুমি আজাহার মির্জার মেয়ে, সেটা সে জেনে গেছে। তার ওপর পরশের ও তো কোন ব্যবস্থা করা হয়নি। এত রিস্কের মধ্যে তোমাকে রেখে গেলে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না। সব সময় ভয় হবে তোমার কিছু হয়ে গেল না তো। বুঝতে পেরেছি। ওরা রেডি হয়ে নিল, তারপর বিদায় নেওয়ার জন্য নাহিদ তালুকদারের ঘরে গেল। ওরা যেতেই আইজানের নানুম্নি এক জোড়া বালা ইরজার হাতে পরিয়ে দিয়ে বলল, এটা আমি আইজানের বউয়ের জন্য রেখেছিলাম। ইরজা মুচকি হেসে উপহার গ্রহণ করল। তখন নাহিদ তালুকদার বললেন, এবার তো তোমাদের সাথে সময় কাটাতে পারলাম না। কাল এলে আর আজই চলে যাচ্ছ? তখন ইরজা বলল, নানা ভাই, এইবার তো সময় কাটাতে পারলাম না।
কিন্তু এরপরের বার অনেক সময় নিয়ে আসব। তখন আপনার নাতি বারণ করলে ওনাকে রেখে আসব। এই কথা শুনে নানাভাই হেসে ফেলল আর বলল, খুব ভালো থেকো তোমরা। আইজান আর ইরজা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। হ্যালো মিস্টার কাল সদ্য নতুন হওয়া অন্ধকার জগতের একমাত্র বশ ওরফে 1 কোটি টাকার মালিক। এই কথা শুনতাই সামনের লোকটি ক্লান্ত চোখে আইজানের দিকে তাকালো। লোকটার বয়স 30-35 হবে। এখানে আইজান ছাড়াও আরও দুজন লোক আছে। তাদের মুখে মাস্ক, চোখে চশমা, তাদের মুখ বোঝা যাচ্ছে না। লোকটিকে আনার পর থেকেই অনেক মারধর করা হয়েছে। তাই মার খেয়ে বেচারা ক্লান্ত হয়ে পড়েছে। লোকটি বলল, তোমরা আমাকে এখানে এনেছো কেন? তোমাদের সাথে আমার কি শত্রুতা? তখন মাস্ক পরিহিত লোকের মধ্যে একজন বলল, না, তোর সাথে আমাদের কোন শত্রুতা নেই। তবে এখানে তোকে এনেছি একটা ইনফরমেশন নেওয়ার জন্য। যদি ঠিকমতো ইনফরমেশন দিতে পারিস তাহলে তোকে আর কিছু করব না। আর যদি না দিস তাহলে মনে কর এখানেই তোর প্রাণপাখিটা উড়ে যাবে। চয়ে জি জিওর। কি জানতে চাও তোমরা? শাওনকে কে মারতে বলেছিল তোকে? এই কথা শুনে লোকটা হকচকিয়ে গেল। আর ঘামতে লাগলো। ও যে শাওনকে মেরেছে সেটা তো অন্য কারো জানার কথা না, তাহলে ওরা জানলো কিভাবে? সেগুলো ভাবতে ভাবতেই ওকে আরেকজন মাস্ক পরিহিত লোক আবার ধমক দিয়ে বলল, কিরে, কোন ভাবনার জগতে চলে গেলি? যা জিজ্ঞেস করছে তার উত্তর দে, না হলে কিন্তু তুই শেষ। লোকটি ভয়ে ভয়ে বলল, আমি তারে চিনি না। কেউ একজন আমারে চিঠি দিছিল শাওনরে মারার জন্য আর বলছিল 1 কোটি টাকা দিব, সাথে বশও বানাইব। পরে অবশ্য আমারে ফোনও দিছিল। তাই আমিও ক্ষমতার লোভে আর টাকার লোভে পইরা ওরে মাইরা ফালাইছি। লোকটার মুখ দেখিসনি? না, দেখি নাই। কোন নাম্বার থেকে ফোন দিয়েছিল? কোন প্রাইভেট নাম্বার থিকা? আর কিছু বলেছিল নাকি শুধু মারা আর টাকার কথাই বলেছিল? শুধু ওইটুকুই করছিল, আর কিছু কয় নাই? আমি জিজ্ঞেস করছিলাম তারে কেন মারব, সে কইছিল তারে রাখলে নাকি কেউ প্রমাণ পাইয়া যাইব। ও আচ্ছা। এতক্ষণ আইজান চুপ করে সব দেখছিল আর শুনছিল। সব শুনে আইজান বলল, আচ্ছা, তোমার নাম তো আসিফ, তাই না? হ, আমার নাম আসিফ। তুমি এই লাইনে কতদিন যাবত আছো? এই তো 3 বছর। আচ্ছা, তুমি কি 20-25 দিন আগে শাওনকে কোন অপরিচিত লোকের সাথে কথা বলতে দেখেছো সবার আড়ালে, যা তোমরা জানো না? শাওন তোমাদেরকে জানায়নি। শাওনের সব কাজেই আমাগো রাখত, কিন্তু 1 মাস আগে উনি একটা কাজ করব বলে আমাগো কেউরে সাথে নেয় নাই। ওনার নাকি বাইরে লোক আছে, তাগো দিয়ে কাজ করাইব। আমরাও কিছু কই নাই। তবে একজন কোট প্যান্ট পরা লোকের সাথে তারে অনেকবার দেখেছি। 1 মাস আগে উনি আইলেই শাওন আমগো ঘর থিকা বাইর কইরা দিত। আমার মনে হয় সেই লোকটাই হইব। ওয়াও, গ্রেট। তোর কাছে কি তার কোন ছবি আছে? না, ছবি তো তুলি নাই। তবে সে কেমন দেখতে সেটা বলতে পারুম। ওকে। আর একটা কথা, পরশে লাইনে কবে থেকে ঢুকেছে? তোমরা কারা এত কিছু জানলে কেমনে? আমরা কারা সেটা তোর না জানলেও চলবে, যে প্রশ্ন করছি তার উত্তর দে। পরশ 6 মাস হয়েছে এই লাইনে ঢুকেছে। ওকে যা জানার জানা হয়ে গেছে। কাউসার, ওকে নিয়ে যাও আর যা যা কালেক্ট করতে পারো করো, আর স্কেচও বানিয়ে নাও। কাউসার লোকটাকে নিয়ে চলে গেল। ওরা এর আগের লোকটার থেকে স্কেচ বানিয়ে শাওনকে চিনেছিল। ওর ছবি বের করতেই সবাইকে জানিয়ে দেয়, আর সবাই মিলে অনেক চেষ্টার পর জানা যায় শাওন সিলেটে আছে। লোকটাকে নিয়ে যাওয়া হলে একজন বলল, ও এত তাড়াতাড়ি সব বলে দিল কেন? তখন আইজান বলল, কারণ ও মার দেখে খুব ভয় পায়। মারে ওর ফোবিয়া টাইপ কিছু একটা আছে। ছোটবেলায় নাকি ওকে ওর বাবা অনেক মেরেছিল, তবে থেকেই ও ভয় পায়। তাও এরকম খারাপ প্রফেশনে ঢুকেছে। আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। তা ফুল কোথায়? আমার কেবিনে কাল ঘুমায়নি, তাই আজ সব ঘুম ওর চোখে ভর করেছে। কেবিনে এসে ওকে ঘুমাতে বলেছি, সেও চুপচাপ ঘুমিয়ে পড়েছে। এই কথা শুনে লোক দুটো মুচকি হাসলো আর বলল, ধন্যবাদ আইজান সব কিছুর জন্য। এসব ছাড়, এখন তোদের ফুলকে ঘুমের কলি থেকে বের কর। ঘুম থেকে উঠা, তারপর একসাথে খাবো। রাতে বাসায় ফিরে ইরজা আর আইজান ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। তারপর নিচে এলো, তখন দেখল সবাই ওদের দুজনের জন্য খাবার টেবিলে বসে আছে। সবাই বলতে তমা চৌধুরী আর স্বপ্না। তমা চৌধুরী বলল, তোমাদের নানাবাড়ি কেমন কাটলো? তখন আইজান বলল, ভালো কেটেছে, তবে কাজের জন্য তাড়াতাড়ি আসতে হলো। ওরা আসবে কবে? ওরা না বলে বলো, তোমার মেয়ের জন্য টেনশন হচ্ছে। ভাবি যখন আছে তাহলে আমার আবার টেনশন কিসের? বাড়ির লোকজন বাড়িতে না থাকলে খুব ফাঁকা ফাঁকা লাগে। তখন স্বপ্না বলল, সব কি আপনারাই বলবেন? এই বাড়ির বউদেরও কিছু বলার সুযোগ দিন। তখন ইরজা বলল, আরে ভাবি, আগে উনারা কথা শেষ করুক, তারপর আমরা করব। তা তৌকির কোথায়? তোমরা আসছো শুনে খুব খুশি হয়েছিল।
সারা বাড়ি দৌড়ে বেরিয়েছে কিন্তু তোমরা আসার আধ ঘন্টা আগে ঘুমিয়ে গেছে। ও আচ্ছা। তখন আইজান বলল, আচ্ছা কাকিম্মি কাকাই আর ভাইয়া কোথায়? কাকাইকে তো পাওয়াই যায় না। আমিও কাজে থাকি, কে কি করে দেখাই হয় না। তমা চৌধুরী বলল, আরে তোর কাকাই তো বাহিরের বিজনেসটা দেখছে। তিশার আংটি বদল এর 7 দিন আগে গেছিল। আবার তার 2 দিন পরেই ফিরে এসেছে, আবার তিশার আংটি বদল এর পরের দিনই তো গেল আর আসেনি। তুই তো তখন ইরজাকে নিয়ে ব্যস্ত ছিলিস তাই বোধহয় নজরে আসেনি। আর তোর ভাইয়ার তো 2 দিন ধরে চাপ বেশি, কারণ ভাইয়া নেই এখন, পুরো অফিসটা ওই সামলাচ্ছে। আজকেও আসতে দেরি হবে। ও আচ্ছা। তখন স্বপ্না বলল, আচ্ছা ইরজা, তুমি তো আমাদের বাড়িতে এসেছো অনেকদিন হলো, তোমার ব্যাপারে তো কিছুই জানা হলো না। তোমার পরিবারে কে কে আছে? এই কথা শুনে ইরজা থতমত খেয়ে গেল। আইজান ওর অবস্থা বুঝতে পেরে কিছু বলবে তখনই তৌকিরের কান্নার শব্দ শোনা গেল, বোধ হয় ঘুম থেকে উঠে পড়েছে। স্বপ্না তাড়াতাড়ি করে রুমে চলে গেল। ইরজা আর আইজান মনে মনে হাসল। কিছুক্ষণ পর স্বপ্না তৌকিরকে নিয়ে এলো, তৌকির ইরজাকে দেখে হেসে বলল, কাকিম্নি। ইরজা হেসে উঠে তৌকিরকে কোলে নিল। কপালে একটা চুমু দিলেতেই তৌকির হেসে উঠল। তখন স্বপ্না হেসে বলল, মহারাজা কান্না শুরু করলে আর থামে না। কিন্তু ইরজার নাম বললাম অমনি উনি কান্না থামিয়ে বলল কাকিম্নির কাছে যাবে। তখন তমা চৌধুরী বলল, অনেক গল্প হলো, এখন খাওয়া যাক। ওরা কতদূর জার্নি করে এসেছে, খিদে পেয়েছে নিশ্চয়ই। ওরা সবাই মিলে খাবার খেল। ইরজা তৌকিরকে কোলে নিয়েই খেয়েছে। খাবার খেয়ে আইজান রুমে চলে গেল আর ইরজা সোনার সাথে বসে গল্প করল কিছুক্ষণ, তারপর ওপরে চলে গেল। স্বপ্না মেয়েটা দারুণ, খুব সহজেই ইরজাকে নিজের বোন বানিয়ে নিয়েছি। তৌকির তো ইরজা বলতে পাগল। ইরজা ওকে খুব ভালোবাসে আর তৌকিরও তাই। ও ওপরে গিয়ে দেখল আধশোয়া হয়ে আইজান চোখ বন্ধ আছে। তা দেখে ইরজা বলল, ঘুম পেলে ঘুমিয়ে পড়ুন, অমনি হয়ে শুয়ে আছেন কেন? ঘাড় ব্যথা হবে তো? তখন আইজান চোখ খুলে বলল, মাথা ব্যথা করছে বউ, মাথাটা একটু টিপে দাও তো। এটা শুনে ইরজা ব্যস্ত হয়ে বলল, আগে বলবেন না আপনার মাথা ব্যথা, দাঁড়ান আমি মাথা ব্যথার বাম নিয়ে আসছি, দেখবেন তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যাবে। ইরজা ড্রয়ার থেকে বাম নিয়ে এলো। তারপর আলতো করে আইজানের মাথা টিপতে লাগলো। আইজান ইরজার কোলে মাথা রাখলো, তা দেখে ইরজা মুচকি হাসলো আর বলল, মাথা ব্যথা কি আস্তে আস্তে কমছে জনাব? আমার বউ আমার মাথা টিপে দিচ্ছে, মাথার ঘাড়ে কটা মাথা, যে মাথা ব্যথা কমবে না। মাথার ঘাড়ে কটা মাথা শুনেই ইরজা হেসে উঠল। আর বলল, মাঝে মাঝে এমন বোকা বোকা কথা বলেন না যে না হেসে পারি না। বোকা বোকা কথা বলে যদি শুভ্রপরীর মুখে হাসি ফোটানো যায় তাহলে তোমার প্রেমিক পুরুষ সেই বোকা বোকা কথা বারবার বলবে। আপনার না মাথা ব্যথা করছে, বেশি কথা না বলে চুপ করে শুয়ে থাকুন। আইজান আর কিছু বলল না, কারণ সে আজ বড় ক্লান্ত। কিছুক্ষণ পর আইজান ইরজার কোলে ঘুমিয়ে পড়ল। তা দেখে ইরজা মুচকি হেসে আইজানের কপালে চুমু দিয়ে বলল, প্রাণের মানুষকে এটা বুঝানো কষ্ট হয় যে কতখানি ভালোবাসা যায় তাকে, কতখানি সে নেয় হৃদয়ের দখল। এই সংশয়ে থাকতেও যেন ভীষণ ভালোলাগার অনুভূতি। সেই অনুভূতি নিয়ে দূরে দূরে থাকলেও তাকে মনে রাখতেই যেন সার্থক লাগে খুব। আপনি আমার প্রাণের মানুষ, বুঝলেন তো? আপনাকে যে আমার লুকিয়ে লুকিয়ে ভালোবাসতেই ভালো লাগে। কারণ প্রকাশহীন ভালোবাসা আলাদা আনন্দ দেয়। আমিও আপনাকে ভালোবাসি প্রেমিক পুরুষ। আপনার শুভ্রপরী ও আপনাকে ভালোবাসে। দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল। 5 দিন পর তিশার বিয়ে। আজ ওরা সব ইয়াংস্টাররা সবাই যাবে বিয়ের শপিং করতে। সাথে মলি ওর ননদ ও আছে, চৌধুরী বাড়ির একমাত্র ভাগ্নি, তাই সে একটু ভাব নিয়ে চলে। তিশার কাজিনরাও আসবে। তিশারা সিলেট থেকে, ওরা 2 দিন পরেই ফিরে এসেছে। পরশকে কোন কারণে আইজানরা ধরেনি। তবে ওয়ার্নিং দিয়েছে আর সঠিক সময়ের অপেক্ষা করছে। ইরজা শপিং এ আসতে চাইছিল না, তিশা আর ফায়জা জোর করে এনেছে। ইরজা বলেছে আইজান যদি বলে তাহলে সে আসবে। ফায়জা ফোন করে আইজানকে জানিয়েছে ইরজা আসছে, শুনে আইজানও আসবে। ওরা সবাই শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে, কারণ আইজান এসে এখনো পৌঁছায়নি। তখন মলি বলল, আইজানের জন্য আবার অপেক্ষা করার কি হলো, ও কি শপিং মল চেনে না? তখন ফায়জা বলল, আরে ভাইয়া যখন আসছে তখন 5 মিনিট দাঁড়াই না। সবাই একসাথে শপিং মলে ঢুকবো। তখন তুহিন বলল, ফায়জা ঠিক বলেছে, তাছাড়া তোদের মানে এতগুলো লেডিসকে আমি একা সামলাবো কিভাবে? তখন স্বপ্না বলল, আমাদের সামলাতে বলেছে কে? এমন ঢং করছে যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না। তখন তুহিন মেকি হাসি দিয়ে বলল, ওই একটু, ওই তো আইজান এসে পড়েছে। সবাই ওদিকে তাকালো, দেখলো আইজান আসছে। আইজান এসেই বলল, সরি একটু লেট হলো তো, এখন যাওয়া যাক।
সবাই একসাথে শপিং মলে ঢুকল। আইজান দৌড়ে এসে ইরজার হাত ধরল। ইরজা একটা মেরুন রঙের বোরকা আর হিজাব পরে এসেছে। ইরজা মুচকি হেসে বলল, আপনি সেদিন বললেন আমি নাকি সুযোগ পেলেই আপনার হাত ধরি। কিন্তু আপনিও যে সুযোগ পেলেই আমার হাত ধরেন সে বেলা। তুমি তো পিচ্ছি একটা মেয়ে, তাই হাত ধরে চলাচল করি আবার হারিয়ে গেলে। কি পিচ্ছি বাচ্চা? হাও ফানি। হাও ফানিকে পানি দিয়ে গুলে খেয়ে নিয়ে বলো তো তিশার বিয়েতে কি পরবে, গ্রাউন না শাড়ি নাকি লেহেঙ্গা? ইরজা আইজানের কথা শুনে হেসে বলল, আপনি যেটা পরতে বলবেন সেটাই পারব। তখন আইজান ভাবুক হয়ে বলল, শাড়ি এত মানুষের মাঝে সামলাতে পারবে না। গ্রাউন না হলে লেহেঙ্গা ঠিক হবে। সাথে ম্যাচিং হিজাব আর মেকআপ আমি করে দিব। চলবে? আপনি মেকআপ করতে পারেন? না মানে আমি মেয়ে হয়ে মেকআপ করতে পারি না। আর আপনি ছেলে হয়ে মেকআপ করতে পারেন। আরে ইউটিউব দেখে করব। তোমার জামাইয়ের অনেক ট্যালেন্ট, একবার দেখেই সব পারে। আচ্ছা ঠিক আছে, সেটা সেদিন দেখব। এখন চলেন, না হলে আবার সবাই মজা করবে। ওরা সবাই ইচ্ছেমতো শপিং করল। সবার অগোচরে আইজান ইরজার জন্য একটা শুভ্র রঙের গ্রাউন আর ক্রিম কালারের হিজাব কিনল, সাথে প্রয়োজনীয় সব। তখন ইরজা ফাইজাদের সঙ্গে ছিল। এদিকে ইরজাও সবার অগোচরে আইজানের জন্য কাজ করা ক্রিম আর শুভ্র রঙের মিশ্রণের একটা পাঞ্জাবি কিনল। দুজনেই দুজনের অগোচরে একই রঙের ড্রেস কিনল। সবাই শপিং করে ক্লান্ত। আজ অবশ্য মলি ইরজাকে কিছু বলেনি, কারণ আইজান ছিল ওর সাথে। সব শেষে তুহিন বলল, এখন কিছু খাওয়া যাক, এত শপিং করে আমার ক্ষুধা লেগে গেছে। সবাই তুহিনের কথায় মতো প্রকাশ করল। এটা শুনে মলির মাথায় একটা দুষ্ট বুদ্ধি এল। সবাই একটা রেস্টুরেন্টে গেল। তখন মলি বলল, এটেনশন মাই ডিয়ার কাজিনগণ, আমি হলাম কাজিন মহলের সবার থেকে বড়, তাই আমি বড় হিসেবে আজ সবাইকে ট্রিট দিব আর খাবারের অর্ডারও আমি দিয়ে এসেছি। কেউ মানা করতে পারবে না। এটা শুনে সকলে হৈ হৈ করে উঠল। তবে আইজান আর ইরজা অন্য কিছু ভাবছে। ওরা বেশ ভালো করেই বুঝতে পারছে আসলে মলি কি করতে চাইছে। কেউ কিছু বলল না। ইরজা মুচকি হাসি ঝুলিয়ে বসে আছে। ওর হাসি দেখে মলি বলল, হেসে নাও মেয়ে, আরেকটু পর তোমার সকলের সামনে নাক কাটা যাবে, তখন দেখবে এই হাসি কোথায় যায়। কিছুক্ষণ পর খাবার চলে এলো, সব কন্টিনেন্টাল খাবার। তা দেখে সবাই বেশ খুশি হলো, কারণ ওদের কারো কারো খুব পছন্দের খাবার। মলি বলল, নাও সবাই শুরু করো। সবাই শুরু করলো, শুধু ইরজা আর আইজান খাচ্ছে না। তা দেখে মলি বলল, কি হলো ইরজা, খাচ্ছ না কেন? তখন ইরজা মুচকি হেসে বলল, আসলে আপু আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না? নাকি খেতে পারছো না, কোনটা বলো তো? তেমন কোন ব্যাপার না আপু, আমার সত্যি খেতে ইচ্ছে করছে না। কেমন ব্যাপার সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি। তুমি যে এগুলো কোন দিন খাওনি সেটাও বুঝতে পারছি, আর খেতে যে পারো না সেটাও বুঝতে পারছি। আচ্ছা তুমি কখনো স্পুন, ফর্ক এবং নাইফ দিয়ে খাবার খেয়েছো? আচ্ছা তুমি জানো তো নাইফ দিয়ে কিভাবে খাবার কাটতে হয়? এই কথা শুনে তিশার কাজিনরা হেসে উঠল। তিশা, ফাইজা, স্বপ্না মাথা নিচু করে ফেলল। তখন আইজান মুচকি হেসে বলল, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ইরজা মুচকি হেসে সুন্দর করে নাইফ দিয়ে খাবারটা কেটে ফর্ক দিয়ে খাবারটা খেল। এটা দেখে যারা মাথা নিচু করেছিল ওদের মুখে হাসি ফুটে উঠল। আইজান তো প্রথম থেকেই মুচকি হাসি ঝুলিয়ে রেখেছিল। ওর খাওয়া দেখে সবাই চুপ করে নিজের মতো খেতে লাগলো, কিন্তু মলি অপমানিত হলো। কিছু না বলে কিভাবে মানুষকে অপমান করা যায় সেটা সে ভালোই বুঝতে পারল। মলি আর একটা কথাও বলেনি। সবার খাওয়া হয়ে গেলে সবাই যা যার মতো বাড়ি ফিরে গেল। ইরজা আর আইজান ওদের গাড়িতে আলাদা এসেছে, তাই ওকে কেউ প্রশ্ন করার সুযোগ পায়নি। ওরা ফ্রেশ হলো। ইরজা আইজানের জন্য কেনা পাঞ্জাবির প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, মিস্টার, আপনার জন্য একটা গিফট এনেছি, দেখুন তো পছন্দ হয় কিনা। আইজান অবাক হয়ে বলল, কি আমার জন্য গিফট? কেন, আমি দিতে পারি না বুঝি? তা না, তবে মিসেস আমিও তোমার জন্য একটা গিফট এনেছি। দাঁড়াও আমি নিয়ে আসছি, দুজনে একসাথে খুলব। আচ্ছা। আইজান গিয়ে ইরজার জন্য আনা প্যাকেটগুলো নিয়ে এলো। তারপর ইরজাকে দিল আর ইরজার থেকে ওর প্যাকেটটা নিল। জনে প্যাকেট খুলে অবাক হয়ে গেল একই রঙের দেখে। দুটোই খুব সুন্দর। আইজান বলল, দেখেছো তো শুভ্রপরি, আমাদের কত মিল। জনের জন্য শুভ্র রং পছন্দ করে এনেছি। তাই তো দেখছি। শুক্রিয়া এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আপনাকেও শুক্রিয়া, সত্যি এটা দারুণ হয়েছে। এটা তুমি তিশার বিয়ের দিন পরবে আর আমিও তাই। যদিও সবার সামনে অন্যরকম কিনেছি, তবুও আমরা এই দুটোই পারব। আচ্ছা ঠিক আছে। তিশার বিয়ের আগের দিন মানে হলুদের দিন সবাই চৌধুরী বাড়িতে চলে এসেছে, বাড়ি ভর্তি মানুষ। আইজান বলে দিয়েছে সবসময় আয়শা চৌধুরীর সাথে থাকতে।
তাই ইরজা আয়শা চৌধুরীর হাতে হাতে কাজ করছেন। চৌধুরী বাড়ির বউরা সবাই খুব ব্যস্ত আজ। সেদিনের পর কেউ ইরজাকে কোন প্রশ্ন করেনি। আইজান সোফায় বসে আছে কিন্তু কেউ এদিকে আসছে না। আইজান তিশার বিয়ের জন্য 3 দিন ছুটি নিয়েছি। এখন বেশি কাজ নেই তাই ওর স্যারও ওকে ছুটি দিয়েছে। এদিকে বাড়ি ভর্তি মানুষ আইজানের ভালো লাগছে না। তার বউ কোথায় সে সকাল থেকে দেখতে পাচ্ছে না তাই আরো বেশি বিরক্ত। ইরজা রান্নাঘরে আয়শা চৌধুরীর কাছে সাহায্য করছে। আইজান উঠে রান্নাঘরের দিকে যেতে নিল তখন তিশার দূরসম্পর্কের মামি আইজানকে বলল, আরে আইজান বাবা কেমন আছো তুমি? এই কথা শুনে আইজান ওনার কাছে গেল আর বলল, এই আলহামদুলিল্লাহ ভালো আছি মামি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার সাথে একটা কথা ছিল। তোমার মায়ের সাথেই বলতাম কিন্তু তিনি তো ব্যস্ত। জি বলেন মামি। আসলে সকাল বেলা থেকেই দেখছি একটা মেয়ে তোমার মায়ের কাজে সাহায্য করছে। ওই মেয়েটা কে হয় তোমাদের? কোন মেয়েটা মামি? আরে ওই মেয়েটা যে হালকা আকাশী রঙের বড় জামা পরেছে আর মাথাটা ওড়না দিয়ে পুরো ঢাকা। আজানের মনে পড়ল ইরজা এরকম ড্রেস পরেছে তাই ও একটু কৌতূহল হলো আর বলল, হুম মামি চিনতে পেরেছি কিন্তু আপনি ওর ব্যাপারে কি বলবেন বলেন। আসলে মেয়েটারে আমার খুব পছন্দ হয়েছে। ও যদি তোমাদের চেনা জানা কেউ থাকে তাহলে আমার ছেলেটার সাথে মেয়েটার বিয়ের কথা বলতাম। ফায়েজা ওখানেই ছিল আর কিছু একটা খাচ্ছিল। তিশার মামির কথা শুনে ফায়েজার মুখ থেকে খাবার পড়ে যায় আর ফায়েজা কাশতে থাকে। আর বেচারা আইজানের মুখটা দেখার মতো হয়েছে, নিজের বউয়ের বিয়ের কথা ওর কাছে এসেই করছে, ইচ্ছে করছে সামনের ওনাকে কিছু একটা করতে। ওখানে তুহিনও ছিল, ও আইজানের চেহারা দেখে হাসছে। আসলে মামি আজ সকালেই এসেছেন তাই জানে না ইরজাকে। আইজান ওখান থেকে সোজা রান্না ঘরে চলে গেল। তা দেখে তিশার মামি বলল, আরে কি এমন বললাম যে আইজান চলে গেল? তখন তুহিন বলল, ও কি বলবে মামি, ও মেয়েটা তো বিবাহিত তাই কিছু বলল না। আর মেয়েটার জামাই আর কেউ না আমাদের আইজান। কি বিবাহিত? আইজান বিয়ে করেছে। আমি চাইছিলাম আমার ছেলের পরে আমার মেয়ের জন্য আইজানের বাবা মার সাথে করব। এটা কি হলো, আমার নাক কাটা গেল। ওনার কথা শুনে সবাই হেসে উঠল। আইজান রান্না ঘরে গিয়ে আয়শা চৌধুরীকে বলল, মা অনেক হয়েছে এখন আমার বউকে ছাড়ো, আমার বউ এখন ওপরে যাবে। আরে কি হয়েছে তোর, এত রেগে আছিস কেন? আর তোর বউকে কি আমি ধরে রেখেছি নাকি? অত শত আমি জানি না। ইরজা হাত ধুয়ে ওপরে চলো। তখন ইরজা বলল, হাতে আর একটু কাজ আছে, ওটা করেই আসছি। আমার ইম্পর্টেন্ট জিনিস খুঁজে পাচ্ছি না। এখন আমার ওটা লাগবে, পরে গেলে হবে না, চলো। তখন আয়শা চৌধুরী বললেন, ইরজা এখানের সব কাজ প্রায় শেষ, তুমি যাও দেখো আইজানের কি লাগবে। বাকিটা আমরা করে নিচ্ছি। আচ্ছা মা। আর আপনি যান, আমি আসছি। না তুমি হাত ধুয়ে নাও, আমি এখানেই আছি, আমার সাথেই যাবে। অগত্যা ইরজা হাত ধুয়ে নিল। আর আইজানের কাছে এলো, তা দেখে আইজান ইরজার হাত ধরল। তা দেখে ইরজা বলল, এ কি সবার সামনে এমন হাত ধরছেন কেন? লোকে কি বলবে? আমার বউয়ের হাত আমি ধরেছি, তাতে কার বাপের কি? এখন কোন কথা না, চলো। আইজান সবার সামনে ইরজার হাত ধরে ওপরে চলে গেল। এদিকে আয়শা চৌধুরীরা কিছু বুঝতে পারল না। তখন হাসতে হাসতে ফাইজা রান্না ঘরে এলো। আর বলল, ভাইয়া হেব্বি খেপে গেছে আজ। তখন স্বপ্না বলল, এই ফাইজা কেসটা কি বলো তো? আরে ভাবি তিশার দুঃসম্পর্কের মামি আছে না, উনি ভাইয়াকে বলছিল ওনার ছেলের সাথে ভাবির বিয়ের কথা, ব্যাসেতেই ভাইয়া রেগে ভাবিকে নিয়ে চলে গেল। ফায়েজা সবটুকু বলল। তা শুনে সবাই হাসল আর তমা চৌধুরী বলল, ভাবি কিছু মনে করো না। উনি বোধহয় জানেন না। সকালে এসেছেন তো তাই বোধহয় ইরজার সম্পর্কে কিছু জানে না। তখন আয়শা চৌধুরী মুচকি হেসে বলল, আরে কি মনে করব, কিছুই মনে করিনি, কিন্তু তোরা কি আমার ছেলের পাগলামো দেখলি, সবার সামনে নির্লজ্জের মতো বউয়ের হাত ধরে নিয়ে গেল। এই কথা শুনে সবাই হাসল। তখন ওই মহিলাও এসে আয়শা চৌধুরীর কাছে ক্ষমা চাইলেন। ওদিকে আইজান রুমে এসে বলল, এরপর থেকে সবসময় আমার কাছাকাছি থাকবে, বুঝতে পারলে? কি হয়েছে বলুন তো আপনার? কি বলছেন কি? কিছু হয়নি। আমি আপনাকে ভালো মতোই চিনি, তাই হেয়ালি না করে বলুন কি হয়েছে। আইজান মুখ লটকিয়ে সব বলল। সব শুনে ইরজা হেসে উঠল। তা দেখে আইজান বলল, তুমি হাসছো আর আমার মনে হচ্ছিল ওই মহিলাকে এখনই তুলে আছাড় মারতে। বলে কি না ওনার ছেলের সাথে তোমার বিয়ের কথা বলবে। আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? বিয়ের কথা বললেই তো আর বিয়ে হয়ে যাবে না। ও তুমি বুঝবে না, তোমাকে দূরে যাওয়ার কথা বললেই আমার ভেতরটা হাহাকার করে ওঠে। তখন ইরজা আইজানকে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছেড়ে কোথায় যাব, আপনিই যে আমার শান্তির নীড়। আইজান কিছু বলল না, মুচকি হাসল। অতঃপর তিশার বিয়ের দিন চলবে। কোচকসমুলকব।